আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হচ্ছে আমাদের 30 ডেজ কেমিস্ট্রি প্রোগ্রামের এইচএসসি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের থার্ড চ্যাপ্টারের লেকচার 10। সো এই লেকচারে আমরা মেইনলি আলোচনা করবো হচ্ছে ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি নিয়ে। আগের লেকচারে আমরা হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করছিলাম লেকচার 9-এ। সো আয়নীকরণ শক্তির উল্টাই একটা টার্ম ধরতে পারো বা উল্টা প্রসেসই ধরতে পারো ইলেকট্রন আসক্তিকে। সো আগের লেকচারগুলো যাদের খুব ভালোভাবে দেখা আছে আশা করি তারা আজকের লেকচারটা খুব ইজিলি বুঝতে পারবা। সো এখানে দেখো আমাদের যে কোনো কোর্স সম্পর্কে জানতে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো, কিংবা এফবি পেজ আছে, পেজে ইনবক্স করতে পারো মেডিকেল থার্ড স্টার। এফবি গ্রুপ আমাদের ফেসবুক গ্রুপও মেডিকেল থার্ড স্টার, অথবা কুইক অনলাইন স্কুল, যে কোনোটাতে তোমরা জয়েন হতে পারো। মেইনলি আমাদের এডমিশন প্রোগ্রামগুলো বা এইচএসসির একটু হায়ার লেভেলের প্রোগ্রামগুলো চলে হচ্ছে আমাদের মেডিকেল থার্ড স্টার থেকে, আর এসএসসি লেভেলের প্রোগ্রামগুলো চলে হচ্ছে কুইক অনলাইন স্কুল থেকে। এইচএসসি লেভেলে কিন্তু আমাদের তোমার বায়োলজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, দেন হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, কেমিস্ট্রি ফার্স্ট পেপার তো ফ্রিতেই পড়ানো হচ্ছে, ম্যাথমেটিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, দেন ইংলিশ একাডেমিক কোর্স, অ্যান্ড 22 ব্যাচের অবশ্যই মেডিকেল এডমিশন কোর্স আমাদের কিন্তু, বা 23 ব্যাচেরও আমাদের একাডেমিক কোর্স এবং মেডিকেল এডমিশন কোর্স ইনশাল্লাহ চলতেছে। সো তোমরা যারাই আমাদের কোর্সে ভর্তি হতে চাও তারা এখানে যোগাযোগের একটা ওয়ে দেওয়া আছে, ঠিক আছে। সো এখন আমরা ইলেকট্রন এফিনিটি জিনিসটা কি সেটা পড়া শুরু করি, আমরা পড়াই ব্যাক করি। দেখো আমরা আগের লেকচারে পড়ছিলাম হচ্ছে আয়নীকরণ শক্তি, অর্থাৎ সেইখানে আমরা পরমাণুর শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রনকে সরায় নিয়েছিলাম। সো আমরা সেখানে কি কাজটা করছিলাম, আমরা সেখানে যে কাজটা করছিলাম সেটা হচ্ছে পরমাণুর শেষ কক্ষপথ থেকে, ধরো এটা হচ্ছে একটা পরমাণু, এটা হচ্ছে একটা পরমাণু, এখানে প্রোটন আছে, এটার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে। আমরা কি করছিলাম, এই গ্যাসীয় অবস্থায় আয়নীকরণ শক্তির ক্ষেত্রে আমরা কি করছিলাম, গ্যাসীয় অবস্থায় সেই ইলেকট্রনটাকে অসীম দূরত্ব পর্যন্ত আমরা সরায় নিয়েছিলাম। সো এই অসীম দূরত্ব পর্যন্ত সরায় নিতে আমাদেরকে শক্তি খরচ হয়েছিল কেন, কারণ আমরা বলের বিরুদ্ধে কাজ করতেছিলাম। আমরা কি করতেছিলাম, বলের বিরুদ্ধে কাজ করতেছিলাম। দেখো এখানে ইলেকট্রন আর প্রোটনের মধ্যে আকর্ষণ বল আছে, আমরা সেই আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতেছিলাম এবং আমরা সেই ইলেকট্রনটাকে অসীম দূরত্বে সে পর্যন্ত সরায় নিয়েছিলাম। সো বলের বিরুদ্ধে যেহেতু কাজ করতেছিলাম আমাদের সেখানে শক্তি দিতে হয়েছিল, আমাদের সেখানে শক্তি খরচ হয়েছিল। এই যে যতটুকু শক্তির খরচ হয় বা যতটুকু শক্তির প্রয়োজন হয় বা যতটুকু শক্তি আমাদের দিতে হয় সেটাকে বলা হচ্ছিল আয়নীকরণ শক্তি। এর উল্টা কাজটা সেম, যে আমরা যদি একটা ইলেকট্রনকে অসীম দূরত্ব থেকে পরমাণুর শেষ কক্ষপথে আনি, আমরা যদি একটা ইলেকট্রনকে পরমাণুর কোন জায়গা থেকে কোন পর্যন্ত, আগের উল্টা প্রসেস, সেম জিনিস, ডেফিনেশনও সেম। গ্যাসীয় অবস্থায় কোনো একটি ইলেকট্রন, গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর, ধরো একটি অসীম অবস্থা থেকে একটি ইলেকট্রনকে কোনো পরমাণুর শেষ কক্ষপথে আনতে আগে কি হয়েছিল, দেখো আগে হয়েছিল তুমি আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছিলা। সো তুমি যেহেতু আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করছিলা, সো আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করার কারণে তুমি নিজে শক্তি দিছিলা, তোমার শক্তি খরচ হইতেছিল। সো এখন যদি ইলেকট্রনটাকে যদি অসীম দূরত্ব থেকে এই তুমি কক্ষপথে আনো, তাহলে কি হবে, তাহলে এইখানে যে প্রোটন আছে সেই প্রোটন কি করবে, সেই ইলেকট্রনকে আকর্ষণ করবে। অর্থাৎ প্রোটন আর ইলেকট্রনের মধ্যে যে আকর্ষণ বল আছে তুমি সেই আকর্ষণ বলের দিকে কাজ করতেছো। সো আমরা যদি বলের দিকে কাজ করি তখন আমরা কি পাবো, শক্তি ব্যাক পাবো বা শক্তি নির্গত হবে সেই জায়গাটা থেকে। আমরা বলতে পারি যে এখানে সোজা জিনিস, আমি যখন এইখান থেকে ইলেকট্রনটাকে অসীম দূরত্ব পর্যন্ত সরায় নিই এই ডিরেকশন বরাবর, তখন আমার শক্তি খরচ হচ্ছিল। তাইলে আমি যদি এর উল্টা প্রসেস ঘটাই তাহলে কি হবে, শক্তি নির্গত হবে। দ্যাট ইজ দ্য বেসিক। যে ইলেকট্রন এফিনিটি মানে আমরা যদি কি করি, ইলেকট্রন এফিনিটি মানে আমরা যদি অসীম দূরত্ব থেকে গ্যাসীয় অবস্থায় কোনো পরমাণুর শেষ কক্ষপথে একটি ইলেকট্রনকে আনি, তাহলে যেই পরিমাণ শক্তি খরচ নির্গত হবে সেটাকে বলা হয় ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি। আচ্ছা, এখন ইলেকট্রন এফিনিটি বলো বা ইলেকট্রন আসক্তি বলো আর আয়নীকরণ শক্তি বলো, প্রত্যেকটা প্রসেসের সাথেই কিন্তু তোমার শক্তি টার্মটা জড়িত। এক্স্যাক্টলি এইখানে আমরা যেই ক্যালকুলেশনটা করি, যেই হিসেবটা করি, সেটা হচ্ছে আমরা শক্তিটা বের করি, ঠিক আছে। এবং একটা আয়নীকরণ শক্তি যখন আমরা দেই বা তখন কি হয়, পরমাণুটা ক্যাটায়নে কনভার্ট হয়। এবং যখন ইলেকট্রন এফিনিটির ক্ষেত্রে ইলেকট্রন যখন আমরা অসীম দূরত্ব থেকে পরমাণুতে আনি তখনও কিন্তু ওইটা আয়নে রূপান্তরিত হয়, বাট সেটা হয় হচ্ছে তোমার অ্যানায়ন, কারণ এটার একটা নেগেটিভ চার্জ তখন বেড়ে যায় পরমাণুর, ঠিক আছে। সো আমরা এখন যেটা করব, ইলেকট্রন আসক্তি যে একটা শক্তির জিনিস সেটা না দেখে নর্মালি আমরা চিন্তা করব যে ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনকে
আসক্ত করার ক্ষমতা, ইলেকট্রনকে নিচের দিকে টেনে আনার ক্ষমতা, এই কনসেপ্টটা দিয়ে আমরা হচ্ছে বাম থেকে ডানে গেলে কী হবে, উপর থেকে নিচে গেলে কী হবে, সেই পর্যাবৃত্তিক ট্রেন্ড দেখব, তারপরে লেখচিত্র দেখব, তারপরে সেখানে শক্তি টার্মটা দিয়ে লেখচিত্র দেখব, আরও বিভিন্ন ব্যতিক্রম দেখব, সব কিছু আমরা দেখে আসবো। সো দেখো একটা পর্যায় সারণীতে যদি আমি বাম থেকে ডানে যাই তাহলে কী হবে, ধরো আমি 2 নম্বর পর্যায়টার কথা বলি, ধরো লিথিয়াম, তারপর হচ্ছে বেরিলিয়াম, তারপর হচ্ছে বুরন, তারপর হচ্ছে তোমার তারপরে কি বুরন, তারপর হচ্ছে তোমার কার্বন, তারপর হচ্ছে তোমার নাইট্রোজেন, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে ফ্লুরিন, তারপর হচ্ছে তোমার এদিকে হিলিয়াম, হিলিয়াম না নিয়ন, দিয়ে নিয়ন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 2 নম্বর পর্যায়, রাইট? এটা হচ্ছে কত নম্বর পর্যায়ে, আমাদের 2 নম্বর পর্যায়। সো এই যে এখানে যে 2 নম্বর পর্যায়ে আছে, দেখো আমি বাম থেকে যত ডানে যাব ইলেকট্রন আসক্তি কি বাড়বে নাকি কমবে, আমরা সেই জিনিসটা একটু দেখি। দেখো লিথিয়ামের যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে সেখানে 3টা প্রোটন থাকে, প্রথমে 2টা ইলেকট্রন, তারপরে শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। বেরিলিয়ামের ক্ষেত্রে সেখানে হচ্ছে তোমার 4টা প্রোটন, দেন 4টা প্রোটন হওয়ার পরে এখানে হচ্ছে তোমার ইলেকট্রন, শেষ কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টা ইলেকট্রন। দেখো আমরা বাম থেকে যত ডানে যাইতেছি পরমাণুর আকার কি পাইতেছে তত ছোট হইতেছে, এখানে 3টা, 1টা 2টা 3টা। আমরা এখন কার্বনের ক্ষেত্রে আসবো, তখন 6টা, দেন 6টার কারণে এখানে 2টা, দেন এখানে আমরা দেখাবো যে এখানে 4টা, 1টা 2টা 3টা 4টা। দেখো একটু চোখের আন্দাজে বোঝা যাবে যে আমরা এখানে যত বাম থেকে যত ডানে যাচ্ছি পরমাণুর আকার কি হচ্ছে, কমে যাচ্ছে, এবং পরমাণুর আকার কমে যাওয়ার কারণে শুধুমাত্র পরমাণুর আকার কমে যাচ্ছে না, পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস বাড়তেছে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে প্রোটন বাড়তেছে, নট নিউক্লিয়াস বাড়তেছে, পরমাণুর কেন্দ্রে একটি করে প্রোটন বাড়তেছে। তাহলে পরমাণুর কেন্দ্রে যদি একটি করে প্রোটন বাড়ে, সোজা হিসেবে আমি এখানে বলতে পারি তাইলে এই বাড়তি প্রোটন শেষ কক্ষপথের ইলেকট্রনকে বেশি বলে আকর্ষণ করবে, রাইট? অর্থাৎ শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি তার যে টানটা, আকর্ষণ বলের মানটা সেটা বেশি থাকবে। যদি আমি ম্যাথমেটিক্যাল টার্মটা দিয়ে বলি তাহলে আমি বলতে পারি যে আমরা যত বাম থেকে ডানে যাচ্ছি ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তত বাড়তেছে। বাম থেকে যত ডানে যাব ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ বা ইফেক্টিভ নিউক্লিয়ার অ্যাট্রাকশন তত বাড়তেছে। অর্থাৎ মেইন কথা হচ্ছে যে আমরা যত বাম থেকে ডানে যাব শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি ওই পরমাণুর নিউক্লিয়াসের আকর্ষণটা বেশি থাকবে। যেমন আমি লিথিয়ামের পরে বেরিলিয়াম, বেরিলিয়ামের পরে কার্বন, কার্বনের পরে বেরিলিয়ামের পরে বুরন, বুরনের পরে কার্বন। সো এখানে আমি যদি এতটুকু হিসেব করি তাহলে এখানে কার্বনের শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি সব থেকে আকর্ষণ বেশি। 2টা কজ, একটা হচ্ছে যে এখানে যে তোমার যে পরমাণুর আকারটা সেটা ছোটো, তো তারা কাছাকাছি আছে, এই কারণে আকর্ষণটা বেশি। কারণ আমরা 2টা জিনিস যদি কাছাকাছি থাকে তাহলে তাদের আকর্ষণটা বেশি হয়, এটা একটা কজ। সেকেন্ড কজ হচ্ছে এখানে প্রোটনের পরিমাণটা বেশি, সো বেশি পরিমাণ প্রোটন বেশি বলে আকর্ষণ করতে পারবে। দ্যাট মিনস সিম্পল লজিক, আমরা যদি বাম থেকে ডানে যাই ইলেকট্রন আসক্তি শেষ কক্ষপথে। এখন আমি তোমাকে একটা অপশন দিলাম যে ধরো এখানে আমার একটা ইলেকট্রন আছে, এখন আমি এই ইলেকট্রনটাকে বললাম যে ভাই ইলেকট্রন তুমি এখানে যে কোনো জায়গায় যাইতে পারবা। ইলেকট্রন কি করতে পারবা, তুমি এখানে যে কোনো জায়গায় যাইতে পারবা, তুমি কোনটা চুজ করবা, এই ইলেকট্রন কোনটা চুজ করবে, সে কি এইখানে যাবে নাকি এইখানে যাবে নাকি এইখানে যাবে নাকি এইটার শেষ কক্ষপথে আসবে, কোনটাতে যাবে সে। এইখানে যে ইলেকট্রনটা আছে সেই ইলেকট্রনটা এক্স্যাক্টলি এইখানে যাওয়াটা প্রিফার করবে। কেন এইখানে যাওয়াটা প্রিফার করবে সেটার কথা হচ্ছে এইখানে যদি যাইস তাহলে ওইখানে প্রোটনের পরিমাণটা বেশি, প্রোটনের পরিমাণ বেশি হওয়ার কারণে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণের পরিমাণটা বেশি। সো আকর্ষণের পরিমাণটা বেশি হওয়ার কারণে ইলেকট্রনটাকে অন্যান্য পরমাণুর শেষ কক্ষপথ যতটুকু বলে আকর্ষণ করবে তার থেকে কার্বনের যেই শেষ কক্ষপথ আছে সেই শেষ কক্ষপথে সে তার থেকে বেশি, সবার থেকে বেশি সে আকর্ষিত হবে। দ্যাটস আমরা বলতে পারি এদিকে কার্বনের ইলেকট্রন এফিনিটি সব থেকে বেশি, তারপরে হচ্ছে তোমার বুরনের এফিনিটি, তারপরে হচ্ছে বেরিলিয়ামের এফিনিটি, তারপর হচ্ছে লিথিয়ামের এফিনিটি। এটা হচ্ছে জেনারেল ট্রেন্ড, অবশ্যই ব্যতিক্রম আছে, আমরা সামনে দেখবো। বাট মেইন কথা হচ্ছে যে জেনারেল ট্রেন্ড হচ্ছে এটা যে আমরা যত বাম থেকে ডানে যাব ইলেকট্রন আসক্তি তত কি হইতে থাকবে, ইলেকট্রন আসক্তি তত কি হইতে থাকবে, আলটিমেটলি বাড়তে থাকবে। অবশ্যই একটা জিনিস মাথায় রাখো, ইলেকট্রন আসক্তিটা কিন্তু শক্তির সাথে সম্পর্কিত, কতটুকু শক্তি রিলিজ হচ্ছে সেটার সাথে সম্পর্কিত। এখানে কিন্তু আমি শক্তি দিয়ে কিছু দেখাইতেছি না, আমি এখানে দেখাইতেছি যে ইলেকট্রন আসক্তি মানে ইলেকট্রনটার প্রতি সেটার আসলে টান আছে কিনা, টানটা কি বেশি আছে নাকি কম আছে, আমি জাস্ট সেই জায়গাটা সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি তোমাকে জিনিসটা দেখাইতেছি। অবশ্যই এই কনসেপ্টটা একটু পরে গিয়ে চেঞ্জ হবে। বাট দেখো তার মানে ইলেকট্রন আসক্তি আমি বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে, এই জিনিসটা তোমরা বুঝতে পারছো যে ইলেকট্রনের প্রতি আসক্তি কী হবে, বাড়বে।
এখন আমরা যদি সেম পর্যায়ে আমরা সেম গ্রুপে আমরা যদি উপর দিক থেকে নিচের দিকে নামতে থাকি HLI, তারপরে তোমার NA, তারপরে খে, তারপরে RBCS, ধরো যে আমি একটা গ্রুপ নিলাম। সো একটা গ্রুপে আমি যদি উপর দিক থেকে নিচে নামতে থাকবো, ধরো এটা হচ্ছে হাইড্রোজেন, এটা হচ্ছে একটা প্রোটন, তারপরে একটা ইলেকট্রন, তারপরে এটা হচ্ছে লিথিয়াম, লিথিয়াম হচ্ছে তোমার 3টা প্রোটন, এখানে হচ্ছে তোমার 3টা ইলেকট্রন। সো এই যে দেখো এখানে হচ্ছে তোমার পরমাণুর সাইজ খুব বেশি বেড়ে যাচ্ছে, তারপরের সাইজ আরও বেশি বেড়ে যাবে, তারপরের সাইজ আরও বেশি বেড়ে যাবে। তো আরও সাইজ বেশি বেড়ে যাওয়ার কারণে কী হবে, আলটিমেটলি শেষ কক্ষপথের যে ইলেকট্রন আছে সেই শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি তোমার আকর্ষণ কমে যাবে। শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি কী হবে, তোমার আকর্ষণ কমে যাবে। তো এই যে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যাওয়ার কারণে ইলেকট্রনের প্রতি তাদের যে টান বা ইলেকট্রনের প্রতি তাদের যে আসক্তি, সেই আসক্তি তাদের কমতে থাকবে। কারণ ধরো যে এখানে 11টা প্রোটন আছে, ঠিক আছে, বাট শেষ কক্ষপথ অনেক দূরে। সো অনেক দূরে থাকার কারণে সেই কক্ষপথের ইলেকট্রনের প্রতি এই সোডিয়ামের, ধরো যে এখানে সোডিয়ামের আকর্ষণ অনেক কম, যেখানে দেখা যাবে যে লিথিয়ামের আকর্ষণ সোডিয়াম থেকে বেশি। শেষ কক্ষপথের একটা ইলেকট্রনের প্রতি এখানে আকর্ষণ হচ্ছে কি, টানটা বেশি, আসক্তিটা বেশি। সো আমি যদি একটা ইলেকট্রনকে বলি যে ইলেকট্রনটা কোন জায়গাটাতে যাইতে প্রিফার করবে, তাহলে অবশ্যই এই 3টার মধ্যে ইলেকট্রন যাইতে প্রিফার করবে হচ্ছে হাইড্রোজেনের মধ্যে, তারপরে লিথিয়ামে, তারপরে হচ্ছে সোডিয়ামে। অর্থাৎ এখানে হাইড্রোজেনের যে ইলেকট্রন এফিনিটি, সেই ইলেকট্রন এফিনিটি বেশি, তারপরে হচ্ছে তোমার লিথিয়ামের ইলেকট্রন এফিনিটি কম, তারপর হচ্ছে সোডিয়ামের ইলেকট্রন এফিনিটি কম। জিনিসটাকে আরও সুন্দরভাবে ডেসক্রাইব করা যায় আমরা ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ দিয়ে যদি বলি, যে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ, আমরা যদি উপর দিক থেকে নিচের দিকে নামতে থাকবো, ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ তত কমতে থাকবে। ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কমতে থাকা মানে শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কমে যাওয়া, অ্যান্ড শেষ কক্ষপথের প্রতি ইলেকট্রনের প্রতি যত আকর্ষণ কমে যাবে, অন্য ইলেকট্রনের প্রতিও তার আকর্ষণ কম থাকবে, আসক্তি কম থাকবে। সো তাদের ইলেকট্রন আসক্তি যেটা আছে সেটা যদি গ্রুপের উপর দিক থেকে নিচের দিকে নামতে থাকে, তখন আলটিমেটলি কী হইতে থাকে, ইলেকট্রন আসক্তি কমতে থাকে। সো আমরা বলতে পারি যে সাইজের সাথে ইলেকট্রন আসক্তির যে সম্পর্কটা, সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে 1/ইলেকট্রন এফিনিটি। যে সাইজ যদি বাড়ে তাহলে ইলেকট্রন এফিনিটি কী হয়, কমে। সাইজ যদি কমে তাহলে ইলেকট্রন এফিনিটি কী হয়, তোমার বাড়ে। আচ্ছা, এটা একটা রিলেশন। বাট আমরা পড়াইছে আগের লেকচারগুলোতে তোমরা দেখছো যে কিছু কিছু ক্ষেত্রে কোনো একটা জিনিস শুধুমাত্র সিঙ্গেল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে না, কিছু কিছু জিনিস আছে মাল্টিফ্যাক্টোরিয়াল। ঠিক এইরকম যে এইখানে তোমার আমরা যেই বাম থেকে ডানে গেলে যে আমরা বলতেছি যে এখানে ইলেকট্রন আসক্তি কমবে, এটার মাঝে মধ্যে ব্যতিক্রম আছে, সেটার ইলেকট্রন আসক্তি বাড়বে, সেটার মাঝে মধ্যে ব্যতিক্রম আছে। ব্যতিক্রমের জায়গাগুলো কোনটা, অ্যাকচুয়ালি ব্যতিক্রমটা কেন হয়, সেটা হচ্ছে যে ইলেকট্রন কনফিগারেশনের কারণে। যে অনেক সময় দেখা যায় যে কিছু কম্পাউন্ড স্ট্যাবল ইলেকট্রন কনফিগারেশন থাকে, স্ট্যাবল বেশি স্থায়ী ইলেকট্রন বিন্যাস থাকে, যেই কারণে স্থায়ী ইলেকট্রন বিন্যাস থাকার কারণে দেখা যায় যে তারা ইলেকট্রনকে গ্রহণ করতে চায় না। সো তখন দেখা যায় যে তাদের ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি অনেকটা কমে যায়। আমি তোমাকে জিনিসটা বলি, ধরো এখানে হচ্ছে লিথিয়াম, এখানে হচ্ছে বেরিলিয়াম আর বোরন। সো আমি ধরো এই লিথিয়াম আর বেরিলিয়ামের কথা যদি চিন্তা করি, তাহলে কি হয় দেখো, বাম থেকে ডানে গেলে আমরা কি দেখতেছি, ইলেকট্রন আসক্তি কি হইতেছে, বাড়তেছে। তার মানে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি লিথিয়াম থেকে বেশি হওয়ার কথা। বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি লিথিয়াম থেকে কি হওয়ার কথা, বেশি হওয়ার কথা। কিন্তু একটা জিনিস চিন্তা করো, লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার 1s2 2s1, আবার বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে তোমার 1s2 2s2, যেটা থেকে দেখা যায় যে এখানে যে বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস আছে, সেই ইলেকট্রন বিন্যাসের এটার যে 2s অরবিটাল আছে, সেই 2s অরবিটাল হচ্ছে ফুল ফিল্ড, অর্থাৎ পূর্ণ আছে। সো আমরা জানি যদি কোনো একটা পরমাণুর শেষ শক্তি স্তরের বা শেষ অরবিটালটা অর্ধপূর্ণ বা পূর্ণ হয়, তখন সেটি বেশি স্থায়ী হয়, বেশি স্থায়ী হয়। সো এটা বেশি স্থায়ী, দ্যাট মিনস এখানে যে বেরিলিয়াম আছে, সেই বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, সেই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস দেখে বোঝা যাচ্ছে যে বেরিলিয়াম হচ্ছে তোমার আলটিমেটলি বেশি স্থায়ী, এবং প্রত্যেকটা পরমাণুর টার্গেট থাকে তারা যেন বেশি স্থায়ী হইতে পারে, স্ট্যাবল হইতে পারে। সো কোনো একটা পরমাণু যদি অলরেডি স্ট্যাবল থাকে, তারে আরও একটা ইলেকট্রন দিয়ে আনস্টেবল করার কোনো দরকার নেই। বুঝতে পারছো? এইখানে যে বেরিলিয়াম, সেই বেরিলিয়ামের সাইজ ছোট, ঠিক আছে, সেই সাইজ অনুযায়ী যদি আমরা হিসেব করি, তাহলে অবশ্যই বেরিলিয়ামের ইলেকট্রন এফিনিটি লিথিয়াম থেকে বেশি হওয়ার কথা ছিল।
বাট এইখানে বেরিলিয়ামের যে ইলেকট্রন বিন্যাস, সেই ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখতে পারি বেরিলিয়ামের শেষ শক্তি স্তরের অরবিটাল বা শেষ অরবিটাল আলটিমেটলি পূর্ণ। সো পূর্ণ হওয়ার কারণে শেষ অরবিটাল হচ্ছে তোমার কি, শেষ অরবিটাল হচ্ছে তোমার খুব বেশি পরিমাণ স্থায়ী। সো এই খুব বেশি স্থায়ী হওয়ার কারণে তাকে যদি আরও একটা ইলেকট্রন দিয়ে দেওয়া হয় তখন সে অস্থায়ী ইলেকট্রন বিন্যাস অ্যাচিভ করবে। তখন সে কী করবে দেখো, তখন আরও যদি তাকে আমি একটা ইলেকট্রন দিয়ে দিই, বেরিলিয়ামকে যদি আমি আরও একটা ইলেকট্রন দিয়ে দিই, বেরিলিয়ামকে যদি আরও একটা ইলেকট্রন দিয়ে দিই, তার ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে 2p1। এখানে বেরিলিয়াম মাইনাস অবশ্য থাকবে, একটা ইলেকট্রন যদি গ্রহণ করে বেরিলিয়াম মাইনাস হবে, তাহলে হয়ে যাবে 1s2 2s2 2p1। হোয়াট ডাজ ইট মিন? দ্যাট মিনস যে বেরিলিয়ামের যেই তখন ইলেকট্রন বিন্যাস, বেরিলিয়ামের যে ইলেকট্রন কনফিগারেশন, সেটা দেখো ইলেকট্রন কনফিগারেশন এখন অর্ধপূর্ণও না আবার পূর্ণও না, তার মানে সেটা খুব বেশি স্থায়ী না। দ্যাট মিনস বেরিলিয়াম কি চাইবে? বেরিলিয়াম চাইবে যে ভাই আমার এই একটা ইলেকট্রন গ্রহণ করার কোনো দরকার নাই, কারণ আমি যদি ইলেকট্রন গ্রহণ করি, তখন যদি আমি ইলেকট্রন গ্রহণ করতে চাই, গ্রহণ করলে আলটিমেটলি কি হবে, আমার ইলেকট্রন কনফিগারেশন বা স্থায়ী ইলেকট্রন বিন্যাসটা নষ্ট হয়ে যাবে। দরকার কি, একজন মানুষ স্থায়ী আছে, কোনো একজন মানুষ ধরো যে একটা বিয়ে করছে, একটা বিয়ে করার পরে সে স্টেবল আছে, তার দরকার কি আর একটা বিয়ে করে নিজের আনস্টেবল হওয়ার? দরকার তো নাই। তার যদি তখন বিয়ে করাইতে হয় তখন জোর করে বিয়ে করাইতে হবে। ঠিক এরকম যে নর্মালি কি হয়, লিথিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে একটা ইলেকট্রন দিলে সে হুট করে নিয়ে নেয়, সে শক্তি নির্গত করে। কিন্তু বেরিলিয়ামের ক্ষেত্রে আমরা যখন ইলেকট্রন আনতে চাই, দেখো লিথিয়ামের ক্ষেত্রে যদি আমরা একটা ইলেকট্রন দিয়ে রাখি, লিথিয়াম কি করে, এই ইলেকট্রনটাকে নিজের উদ্যোগে সে নিয়ে নেয়, লিথিয়াম সেই ইলেকট্রনটাকে নিজের উদ্যোগে নিয়ে নেয়। অর্থাৎ ইলেকট্রনটা কি করে, এখানে ওই প্রোটনের আকর্ষণেই চলে যায়, অর্থাৎ নিচ থেকে সে কাজটা হয়ে যায়। সো সেখানে শক্তিটা রিলিজ হয়, শক্তিটা নির্গত হয়। কিন্তু যখন তুমি বেরিলিয়ামকে ইলেকট্রন দিতে যাবে, বেরিলিয়াম তো ইলেকট্রন নিতে চাইবে না, সে শক্তি নির্গত করবে তো দূরের কথা, সে তো ইলেকট্রন নিতে চাইবে না। সে বিয়ের জন্য টাকা খরচ করবে তো দূরের কথা, সে কি চাইবে না, সে বিয়েই করবে না। ধরো এখানে লিথিয়ামকে তুমি একটা ইলেকট্রন দিলা, লিথিয়াম বিয়ে করে ফেললো, তার মানে লিথিয়াম অ্যাকচুয়ালি ওইটা বিয়ে করার জন্য পারলে টাকা খরচ করতে রাজি আছে, ভাই আমার টাকা নির্গত হয়ে যাক, বাট আমার ইলেকট্রন দরকার। কিন্তু বেরিলিয়াম তো ভাই স্টেবল অবস্থানে আছে। এখন বেরিলিয়ামকে যদি তুমি জোর করতে থাকো, বেরিলিয়াম ওই ইলেকট্রনকে বিয়ে করার জন্য টাকা নির্গত করা বা টাকা খরচ করা তো দূরের কথা, বেরিলিয়াম নিজে তো টাকা নির্গত করবেই না, তার পকেট থেকে তো টাকা বের হবেই না, বরং তোমারও উল্টা তাকে টাকা দিতে হবে, ভাই তোমার আমি এতগুলো যৌতুক দিতেছি, এতগুলো টাকা দিতেছি, এতগুলো এক দিতেছি, তাও তুমি বিয়েটা করো। মেয়ের বাবা বলতেছে, ইলেকট্রনের বাবা বলতেছে, তাও তুমি বিয়েটা করো। দ্যাট মিনস যে এইখানে বেরিলিয়ামের ইলেকট্রন এফিনিটি তো নাই, এটা এমন নাই যে ইলেকট্রন যদি তখন তুমি বাহির দিয়ে রাখো, সে নিচ থেকে তো গ্রহণ করবেই না, তোমার বাহির থেকে শক্তি দিয়ে তাকে গ্রহণ করাইতে হবে। দ্যাট মিনস বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি, সেটা আমরা একটু পরে বলবো। বেরিলিয়ামের ক্ষেত্রে যে ইলেকট্রন আসক্তিটা আছে, সেই ইলেকট্রন আসক্তিটা আলটিমেটলি কেন পজিটিভ হয়ে যায়, কেন পজিটিভ হয় আমি একটু পরে জিনিসটা বোঝাচ্ছি। বাট এতটুকু জিনিস বুঝছো কিনা, এতটুকু জিনিস যদি বুঝো তাহলে আমি সাকসেস। যে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি বা বেরিলিয়ামের ইলেকট্রন এফিনিটি লিথিয়াম থেকে বেশি হওয়ার কথা ছিল সাইজ অনুযায়ী, বাট এইখানে স্টেবল ইলেকট্রন কনফিগারেশনটা ডোমিনেট করতেছে, অর্থাৎ স্থায়ী ইলেকট্রন বিন্যাসটা এখানে প্রাধান্য পাচ্ছে বেশি। সো স্থায়ী ইলেকট্রন বিন্যাস অনুযায়ী এটার হবে, অর্থাৎ লিথিয়াম থেকে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল, বাট সেটা বেশি হবে না, বরং এখানে লিথিয়ামের ইলেকট্রন আসক্তি বেরিলিয়াম থেকে বেশি হয়ে যাবে। ঠিক এইরকম আরও একটা কাহিনী ঘটে হচ্ছে এই জায়গাটাতে, কার্বন আর নাইট্রোজেনের মধ্যে। দেখো কার্বন থেকে নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল, কারণ বাম থেকে যদি ডানে যাও তাহলে ইলেকট্রন আসক্তি কী হয়, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি হচ্ছে তোমার বৃদ্ধি পায়। কিন্তু কার্বনের তুমি যদি কার্বনের ইলেকট্রন কনফিগারেশন দেখো তাহলে আসে 1s2 2s2 2p2। আর এখানে তোমার যে নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস আছে হচ্ছে তোমার 1s2, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস দেখো কি আসে, অর্ধপূর্ণ থাকে, যেমন 1s2 দেন 2s2 দেন হচ্ছে তোমার 2p3। হোয়াট ডাজ ইট মিন? নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে দেখো, নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কী হইতেছে, এখানে যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেন আলটিমেটলি শেষ কক্ষপথ হচ্ছে তোমার অর্ধপূর্ণ, আর আগেরটা অর্ধপূর্ণও না পূর্ণও না। সো এই অর্ধপূর্ণ হওয়ার কারণে সে বেশি স্থায়ী। সো তুমি তাকে একটা ইলেকট্রন দিতে চাইলে সে 2p4 হইতে চাইবে না। কেন চাইবে না? কারণ তার এই অর্ধপূর্ণর যে কন্ডিশনটা, স্থায়ী যে কন্ডিশনটা, সেই স্থায়ী কন্ডিশনটা নষ্ট হয়ে যাবে। সো সে চাইবে না সেটাকে নষ্ট করতে।
তো দ্যাটস ওয়াই সাইজ অনুযায়ী নাইট্রোজেনের ইলেকট্রন এফিনিটি কার্বন থেকে বেশি হওয়ার কথা ছিল, বাট এক্স্যাক্টলি নাইট্রোজেনের ইলেকট্রন এফিনিটি কার্বন থেকে কম। সো এটা নাইট্রোজেনের ইলেকট্রন এফিনিটি কার্বন থেকে কি তোমার কম, কার্বনের হচ্ছে ইলেকট্রন এফিনিটি বেশি, এটা হচ্ছে রাইট। বাট সাইজ অনুযায়ী হওয়ার কথা ছিল এটা। তোমাকে এরকম টাইপের কোয়েশ্চেন করতে পারে, এখান থেকে এরকম টাইপের কোয়েশ্চেন করতে পারে। তো এইখানে আমি তোমাকে সিম্পলি জিনিসটা বুঝাই, ধরো যে আমরা 2 নম্বর পর্যায়ে একটা গ্রাফ যদি আঁকি তাহলে গ্রাফটা কীরকম হবে। এবং গ্রাফের ক্ষেত্রে আমি বলে রাখতেছি, এখানে আমি 2টা গ্রাফ দেখাবো। একটা হচ্ছে 2টার মধ্যে একটা রাইট হবে, অ্যাবসলিউটলি রাইট হবে, আর একটা রাইট বাট এটা উল্টা কনসেপ্টে রাইট আর কি, ব্যাপারটা হচ্ছে এরকম। তো আমি উল্টা কনসেপ্টে যেটা শুরুর দিকে রাইট ওই জিনিসটা আগে দেখাই, তারপরে জিনিসটা আস্তে আস্তে তোমরা ফিল করতে পারবা। দেখো এদিকে আমি একটা গ্রাফ আঁকতেছি, যে গ্রাফের মধ্যে আমি এই সাইডে দিব ইলেকট্রন এফিনিটি, বাট এই সাইডে ইলেকট্রন এফিনিটি বলতে আমি বলতেছি না যে এই সাইডে এনার্জি কতটুকু। এই সাইডে ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি, কোনটার আসক্তি বেশি কোনটার আসক্তি কম, মানে কোনটার ইলেকট্রনটার প্রতি টান বেশি কোনটার ইলেকট্রনটার প্রতি টান কম, জাস্ট এই ফ্যাক্টরগুলো আমি এখানে গ্রাফে তুলব। অর্থাৎ আমি যদি বলি দেখো এখানে আমাদের হাইড্রোজেন আছে, আমি এক থেকে যাই, হাইড্রোজেন আছে, হাইড্রোজেন, তারপরে এই পাশে আছে হচ্ছে হিলিয়াম, হাইড্রোজেন, এই পাশে আছে হচ্ছে হিলিয়াম, তারপরে হাইড্রোজেনের পরে হচ্ছে তোমার লিথিয়াম। দেখো এখন সো হাইড্রোজেনের যে ইলেকট্রন আসক্তি, সেই ইলেকট্রন আসক্তি কি হবে তোমার, হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তি যতটুকু হবে, আমি আগে হাইড্রোজেন দিই তারপরে হিলিয়াম দিই, হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে এখন তুলনা করি। দেখো হাইড্রোজেন থেকে হিলিয়ামের ইলেকট্রন আসক্তি কি হওয়ার কথা, হাইড্রোজেনের থেকে হিলিয়ামের ইলেকট্রন আসক্তি কি হওয়ার কথা, বেশি হওয়ার কথা। কেন বেশি হওয়ার কথা, বাম থেকে ডানে গেলে ইলেকট্রন আসক্তি বাড়ে। কিন্তু হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, তাকে কি তুমি ইলেকট্রন দিতে পারবা না। নিষ্ক্রিয় গ্যাসগুলো নর্মালি স্ট্যাবল ইলেকট্রন বিন্যাস অবস্থায় আছে, অর্থাৎ স্থায়ী, তাদের ইলেকট্রন বিন্যাস এতটা স্থায়ী যে নর্মালি তারা কারোর সাথে বিক্রিয়াই করে না, ইলেকট্রন গ্রহণ করবো তো দূরের কথা। সো হাইড্রোজেন থেকে নর্মালি সাইজ অনুযায়ী হিলিয়ামের ইলেকট্রন এফিনিটি বেশি হওয়ার কথা ছিল, ইলেকট্রন এফিনিটি কী হওয়ার কথা ছিল, বেশি হওয়ার কথা ছিল, বাট ইলেকট্রন এফিনিটি কী হয় না তোমার, বেশি হয় না। কেন হয় না, কারণ এটার এই হিলিয়ামের শেষ কক্ষপথে ইলেকট্রনের প্রতি কোনো টান নাই ভাই, ওর স্টেবল ইলেকট্রন বিন্যাস আছে, সে কেন সেটাকে নষ্ট করতে চাবে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2, সে কেন আরও একটা ইলেকট্রন গ্রহণ করে 1s2 2s1 হইতে যাবে, কি দরকার, সে তো নিষ্ক্রিয় গ্যাস, সে তো সব থেকে স্টেবল, সে তার কাঠামোটাকে কেন নষ্ট করতে যাবে। সো তার এই অন্য একটা ইলেকট্রনের প্রতি আকর্ষণই নাই, ভাই আমার যা আছে তাই নিয়ে আমি সন্তুষ্ট, কারণ আমি যা আছে তাই নিয়ে আমি বেশি স্থায়ী, বেশি স্টেবল, দ্যাটস ইট। সবাই স্টেবল হইতে চায়। দ্যাট মিনস হাইড্রোজেন থেকে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস, হাইড্রোজেন থেকে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস বেশি স্টেবল বলে হিলিয়ামের ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তি নেই, বা হিলিয়ামের ইলেকট্রন আসক্তি একেবারে কম। দ্যাট মিনস হাইড্রোজেন থেকে হিলিয়ামের, দ্যাট মিনস এটা যদি হাইড্রোজেন হয়, এখানে যদি হাইড্রোজেন হয়, হাইড্রোজেন থেকে হিলিয়ামের ইলেকট্রন আসক্তি কি, হাইড্রোজেন থেকে হিলিয়ামের ইলেকট্রন আসক্তি কম, কারণ হিলিয়ামের ইলেকট্রনের প্রতি আসক্তি নাই। আচ্ছা তারপরে কি আসে, হাইড্রোজেন হিলিয়ামের পরে কি আসে, লিথিয়াম আসে। এখন দেখো হাইড্রোজেন আর লিথিয়াম, আমি হিলিয়ামের সাথে লিথিয়ামের সম্পর্ক কি সেটা জানি না, বাট হাইড্রোজেনের সাথে লিথিয়ামের সম্পর্ক জানি, যে হাইড্রোজেন আর লিথিয়াম হচ্ছে সেম গ্রুপে অবস্থিত। সো সেম গ্রুপের নিচে অবস্থিত, আমরা বা উপর দিক থেকে যখন নিচে যাব ইলেকট্রন এফিনিটি তত কমতে থাকবে, রাইট, ইলেকট্রন এফিনিটি তত কি হতে থাকবে, কমতে থাকবে। কেন, কারণ এই যে সাইজ বড় হইতেছে, সাইজ যদি বড় হয় তাহলে ইলেকট্রন এফিনিটি কি হবে, কমবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ইলেকট্রন আসক্তি কমবে, সাইজ বড় হইলে ইলেকট্রন আসক্তি কমে যায়, কারণ শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম থাকে, সো ইলেকট্রন আসক্তিটা কমে যায়। সো সাইজ যত ছোট হবে ইলেকট্রন সাইজ যত বড় হবে ইলেকট্রন আসক্তি তত কি হবে, কমতে থাকবে। দ্যাট মিনস লিথিয়ামের যে ইলেকট্রন আসক্তি সেটা হাইড্রোজেন থেকে কম, এতটুকু আমি বলতে পারি। লিথিয়ামের যে ইলেকট্রন আসক্তি সেটা হাইড্রোজেন থেকে কম, এতটুকু আমি বলতে পারি। সো লিথিয়ামের ইলেকট্রন আসক্তি হয়তো বা বাড়ছে, বাট বাড়লেও সেটা হাইড্রোজেন থেকে বেশি বাড়ে নাই। এটা হচ্ছে লিথিয়াম। দেখো এটা হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তি লেভেল হচ্ছে এটা, হাইড্রোজেন থেকে লিথিয়ামের ইলেকট্রন আসক্তি হচ্ছে কি তোমার কম। আচ্ছা তো লিথিয়ামের পরে কি আসে ভাইয়া, দেখো লিথিয়ামের পরে আসা হচ্ছে তোমার লিথিয়ামের পরে আসা হচ্ছে বেরিলিয়াম। তো লিথিয়াম এবং বেরিলিয়ামের সম্পর্ক কি, লিথিয়াম এবং বেরিলিয়ামের সম্পর্ক আছে বাম থেকে ডানে, সেম গ্রুপে, সেম পর্যায়ে বাম থেকে ডানে। তো বাম থেকে ডানে গেলে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল,
কিন্তু আমরা দেখলাম যে বেরিলিয়ামের ইলেকট্রন যেই বিন্যাসটা সেটা বেশি স্টেবল, বেশি স্থায়ী। সেটা বেশি স্থায়ী হওয়ার কারণে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি অনেক কমে যায়। এটা যে দেখাইলাম একটু আগে, যে দেখো লিথিয়ামের ইলেকট্রন আসক্তি বেরিলিয়াম থেকে বেশি, তার মানে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি লিথিয়াম থেকে কম। তার মানে বেরিলিয়াম হচ্ছে কম ভ্যালুটা, লিথিয়াম হচ্ছে বেশি ভ্যালুটা। তার মানে বেরিলিয়াম কি হইতেছে তোমার কমতেছে, বেরিলিয়াম কি হইতেছে তোমার কমতেছে, বেরিলিয়াম কি হইতেছে তোমার ইলেকট্রন আসক্তি কমতেছে। এটা ধরো যে এখানে দিয়ে দাও, কমাই দিয়ে দাও বেরিলিয়াম। আচ্ছা, বেরিলিয়ামের পরে বোরনের কি হয়, ইলেকট্রন আসক্তি বাড়বে বাম থেকে ডানে গেলে। বোরনের পরে কার্বনের কি হবে, তোমার ইলেকট্রন আসক্তি বাড়বে বাম থেকে ডানে গেলে, ইলেকট্রন আসক্তি বাড়তে থাকবে। ঠিক আছে, বাট বেরিলিয়ামের পরে বোরন, বোরনের পরে হচ্ছে তোমার, তারপরে বোরনের পরে কি, বোরনের পরে হচ্ছে তোমার আলটিমেটলি কার্বন। কার্বনের পরে দেখো নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি অনেক বেশি কমে। নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তি বাড়ার কথা ছিল, বাট ইলেকট্রন বিন্যাস স্টেবল বলে ইলেকট্রন আসক্তি অনেক কমে যায়। এখানে নাইট্রোজেন চলে আসে এখানে, নাইট্রোজেন। তারপর অক্সিজেনের ইলেকট্রন আসক্তি বাড়ে, কার্বন থেকেও বাড়বে অক্সিজেনের ইলেকট্রন আসক্তি। ফ্লুইনের ইলেকট্রন আসক্তি আরও অনেক বাড়বে। তারপর দেখো ফ্লুইনের ইলেকট্রন আসক্তি পরে, ফ্লুইনের পরে কি আসে, নিয়ন। নিয়ন তো নিষ্ক্রিয় গ্যাস, তার তো ইলেকট্রনের প্রতি কোনো আসক্তি নাই। তার মানে দেখো নিয়নের যেই ইলেকট্রন আসক্তি হবে, নিয়নের ইলেকট্রন আসক্তি কিন্তু হিলিয়াম থেকেও কম হবে, কারণ হিলিয়াম নিয়ন তারা একই গ্রুপে অবস্থিত। দেখো হিলিয়াম নিয়ন, হিলিয়াম নিয়ন তারা একই গ্রুপে অবস্থিত। সো হিলিয়াম থেকে নিয়নের ইলেকট্রন আসক্তি আরও কম, কারণ সাইজ বেড়ে যাইতেছে। সাইজ বেড়ে গেলে ইলেকট্রন আসক্তি তো কমে, আরও ইলেকট্রন বিন্যাস স্টেবল, স্থায়ী। তো এই নিয়নের ইলেকট্রন বিন্যাস কিন্তু একেবারে, নিয়নের ইলেকট্রন আসক্তি কিন্তু একেবারে হিলিয়াম থেকেও কমে যাবে। তো এইটা হচ্ছে তোমার নিয়ন। তারপরে আবার বাড়তে থাকবে। নিয়নের পরে কি আসে তোমার সোডিয়াম। তো সোডিয়ামের ইলেকট্রন আসক্তি কী হবে তোমার, সোডিয়ামের ইলেকট্রন আসক্তি বাড়বে, বাট সোডিয়ামের ইলেকট্রন আসক্তি বাড়লেও সোডিয়ামের ইলেকট্রন আসক্তি কিন্তু লিথিয়াম থেকে বাড়তে পারবে না। দেখো এটা হচ্ছে লিথিয়ামের লেভেল, লিথিয়ামের লেভেল। সোডিয়ামের ইলেকট্রন আসক্তি বাড়বে, বাট সোডিয়াম এই পর্যন্ত আসবে, বাট সোডিয়াম লিথিয়ামকে পার হইতে পারবে না। কারণ কি, লিথিয়াম আর সোডিয়াম সেম স্টেজ অবস্থিত। দেখো লিথিয়াম আর সোডিয়াম সেম গ্রুপে, উপর থেকে নিচে আসলে ইলেকট্রন আসক্তি কমে। সো লিথিয়াম থেকে সোডিয়ামের ইলেকট্রন আসক্তি কী হবে, কমবে। তাহলে এটা হচ্ছে মেনলি গ্রাফটা হওয়ার কথা। বাট একটা জিনিস মাথায় রাখো, যে আমরা এখানে যে গ্রাফটা আঁকছি, সেই গ্রাফটা আঁকছি হচ্ছে তোমার ইলেকট্রনের প্রতি টানটা কি কম নাকি বেশি। বাট গ্রাফটা অনেক সময় এনার্জি দিয়েও দেওয়া থাকতে পারে। এনার্জির কনসেপ্টটা তোমাকে আমি বুঝাই। দেখো প্রথম পেজে একটু ব্যাক যাই, প্রথম পেজে ব্যাক যাওয়ার পরে তোমাকে জিনিসটা বুঝাই। দেখো এখানে আমরা কি দেখতেছিলাম, এখানে দেখতেছিলাম যে ইলেকট্রনকে যদি আমরা অসীম দূরত্বে সরাই, তখন আমাদের শক্তি খরচ করতে হয়, আমাদের শক্তির প্রয়োজন হয়। পরমাণু নিজে কি করবে, শক্তি আমাদের থেকে শোষণ করে নেবে, বা সারাউন্ডিংস থেকে পরমাণু, অর্থাৎ বাহির থেকে তাপ দিতে হবে। বাহির থেকে তাপ দিলে সেই ইলেকট্রনটা ওই পাশে যাবে। তার মানে সেইখানে আমরা আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে আমরা কি করতেছিলাম, আয়োনাইজেশন এনার্জির ক্ষেত্রে আমরা বাহির থেকে তাপ দিতেছিলাম। আমরা বাহির থেকে তাপ দিতেছি মানে কি, আমরা বাহির থেকে তাপ দিতেছি মানে সারাউন্ডিংস থেকে তাপ দিতেছি। সারাউন্ডিংস থেকে তাপ দিতেছি মানে কি, সারাউন্ডিংস তাপ হারাচ্ছে, মানে এটা হচ্ছে তাপ হারি প্রসেস। এই জন্য এটাকে আয়োনাইজেশন এনার্জিটাকে প্লাস দিয়ে প্রকাশ করা হয়। খুব ভালোভাবে মাথায় রেখো, আয়োনাইজেশন এনার্জিটাকে কি দ্বারা প্রকাশ করা হয়, প্লাস দ্বারা প্রকাশ করা হয়। যখনই এনার্জিটাকে প্লাস দেখ, বা দ্যাট মিনস এই শক্তিটা আমাদের দিতে হয়েছে, জোর করে দিতে হয়েছে। এই শক্তি যদি না দিতাম তাহলে সেই কাজটা ঘটতো না। আর ইলেকট্রন এফিনিটির ক্ষেত্রে কি হয়, এইখানে শক্তি নির্গত হয়। শক্তি যদি নির্গত হয় তাহলে সেটা কি প্রসেস, তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা পড়ছি না তাপ উৎপাদী প্রসেস। তাপ উৎপাদী প্রসেসে কী হয়, তাপ উৎপাদন হয়। সেই ক্ষেত্রে ডেল্টা এইচ কি, ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভ, মনে আছে কি না। তো ইলেকট্রন এফিনিটির যে এনার্জি আছে, সেই ইলেকট্রন এফিনিটির এনার্জিটা হচ্ছে নেগেটিভ। কেন নেগেটিভ, কারণ হচ্ছে আমরা যদি ইলেকট্রন এফিনিটির এনার্জিটা নেগেটিভ কেন, কারণ হচ্ছে দেখো আমরা এখানে ইলেকট্রনটা এই পাশে যদি আনতে হয়, আমাদের কি শক্তি খরচ করতে হবে ভাই, না। পরমাণু নিজেই সেই ইলেকট্রনকে নিয়ে আসবে। তাহলে আগের প্রসেসের উল্টা না, তাহলে আগে কী হয়েছিল, শক্তি আমাদের দিতে হয়েছিল, এখন শক্তি
আমাদের আর দিতে হবে না, বরং উল্টা আমরা সেখানে শক্তি পাবো, শক্তি নির্গত হবে। তো এই যে দ্যাট মিনস ইলেকট্রন এফিনিটির যেই এনার্জিটা, আমরা অ্যাকচুয়ালি ওই এনার্জিটা দিয়ে ক্যালকুলেশন করি যে ইলেকট্রন এফিনিটি কার বেশি কার কম। সো ইলেকট্রন আসক্তির যে এই যে শক্তিটা, সেই শক্তিটাকে নেগেটিভ দ্বারা প্রকাশ করা হয়, নেগেটিভ সাইন দ্বারা প্রকাশ করা হয়। কেন নেগেটিভ সাইন দ্বারা প্রকাশ করা হয় সেটার কারণ হচ্ছে যে এখানে আমরা শক্তি পাচ্ছি। সবসময় মনে রাখবা, কোনো একটা প্রসেসে, কোনো একটা তাপ সম্পর্কিত প্রসেসে যদি সেইখানে তাপ উৎপাদন হয়, স্পন্টেনিয়াসলি তাপ উৎপাদিত হয়, তখন সেই তাপটাকে মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। আর তাপ যদি বাহির থেকে দিতে হয়, সরবরাহ করতে হয়, তাপ যদি আমাদের খরচ হয়, তখন সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু, সেটাকে বলা হয় পজিটিভ ভ্যালু। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি ডেল্টা এইচ দ্বারা প্রকাশ করা হয় অনেক সময় এনথালপি। এনথালপি বা ডেল্টা এইচের ডেফিনেশন হচ্ছে, যদি সিম্পল ডেফিনেশন দিই তাইলে বাহির থেকে আমি কতটুকু তাপ দিলাম সেটাকে বলা হয় ডেল্টা এইচ। সো কোনো ক্ষেত্রে যদি আমি উল্টা তাপ পাই, তাহলে আমি তাপ দেওয়ার সেই অপোজিট প্রসেস হচ্ছে, দ্যাটস ওয়াই সেটাকে অনেক সময় মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। মেইন কথা হচ্ছে কোনো একটা জায়গায় যদি তাপ উৎপাদিত হয় স্পন্টিনিয়াসলি, তাহলে সেইটার সাইনটা হয় নেগেটিভ। কোনো একটা জায়গায় যদি তাপ তোমার নিজের দিতে হয়, তখন সেটার সাইনটা হয় পজিটিভ। এই জন্য দেখবা আয়োনাইজেশন এনার্জির যে শক্তির হিসেবে যখন তারা লিখতে গেছে, তখন এটাকে সবসময় পজিটিভ আকারে লিখছে। বাট আয়োনাইজেশন এনার্জি যখন তোমার নেগেটিভ, আয়োনাইজেশন এনার্জি যখন তোমার লিখতে গেছে, তখন সবসময় দেখবা যে নেগেটিভ সাইন দিয়ে লিখছে। এখন তাহলে তোমাকে জিনিসটা বুঝাইতে পারবো আমি, দ্যাট মিনস আমরা এই যে আয়োনাইজেশন যে এনার্জিগুলো পড়ছি এখানে যে ইলেকট্রন এফিনিটি পড়ছি, সেখানে টান, ইলেকট্রনের প্রতি টানটা কতটুকু এইভাবে হিসাব না করে যদি আমি শক্তি দিয়ে হিসাব করি, তখন সেখানে আমি শক্তির যে ভ্যালুগুলো পাবো সেগুলো নেগেটিভ পাবো। নর্মালি সেগুলো কি পাবো? নেগেটিভ পাবো। সো এখন খেয়াল করো, এই কারণে গ্রাফটা একটু চেঞ্জ হয়ে যাবে। গ্রাফটা কেন চেঞ্জ হবে এইটা বলি, যে আমরা এখানে দেখছি যে কোনটা বেশি কোনটা কম, সেই অনুযায়ী আমরা একটা গ্রাফ সাজাইছি। কিন্তু আমরা এখন যেটা বের করতে চাইতেছি সেটা হচ্ছে শক্তির সাথে আমরা একটা গ্রাফ দিতে চাইছি। অর্থাৎ এদিকে এনার্জি লেখা থাকবে, দেখো এদিকে এনার্জি লেখা থাকবে, এনার্জি ধরো এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে 0 পয়েন্ট, এটা হচ্ছে 0, এটার উপরে প্লাস ধরো যে এটার উপরে প্লাস 500 প্লাস 1000 কিলোজুল পার মোল, এটার নিচে হচ্ছে ধরো যে মাইনাস 100, মাইনাস ধরো যে 200, তারপর এখানে ধরো যে মাইনাস 500, এখানে ধরো যে মাইনাস 1000, এরকম শক্তি এরকম আছে, সাজানো আছে। এখন দেখো আমার কথা হচ্ছে, একটা জিনিস খুব ভালোভাবে দেখো, যে একটা পরমাণুর ইলেকট্রনের প্রতি যত বেশি টান থাকবে তত বেশি শক্তি রিলিজ হবে। জিনিসটা তোমাকে বোঝাই। ধরো এখানে হাইড্রোজেন আর লিথিয়ামের কথা চিন্তা করো। হাইড্রোজেনের কি আছে? একটা ইলেকট্রনের প্রতি তার এফিনিটি বেশি আছে, আকর্ষণ বেশি আছে। তো একটা হাইড্রোজেনের যদি ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকে, তাহলে এই দিক থেকে যে শক্তিটা রিলিজ হবে সেটা বেশি শক্তি রিলিজ হবে, মোর এনার্জি, বেশি শক্তি রিলিজ হবে। আর লিথিয়ামের যে ইলেকট্রন আসক্তি, সেই ইলেকট্রন আসক্তি কম, সো সেইখানে কম পরিমাণ লেস এনার্জি রিলিজ হবে। অর্থাৎ তোমার যদি একজনের প্রতি খুব বেশি আকর্ষণ থাকে, তাকে তোমার কাছে আনার জন্য তুমি অনেক বেশি টাকা খরচ করতে রাজি আছো, দ্যাট ডাজন্ট ম্যাটার। কম আকর্ষণ থাকলে তুমি কম টাকা খরচ করো, মানে তোমার পকেট থেকে কম টাকা নির্গত হবে। সেম জিনিস, এই হাইড্রোজেনটা যদি ইলেকট্রনটাকে আনতে চায়, সে শক্তি খরচ করবে, সে শক্তি উৎপাদন করবে, শক্তি নির্গত করবে, উৎপাদন না, শক্তি নির্গত করবে। সো এই হাইড্রোজেনের শক্তি নির্গমনের পরিমাণটা এই লিথিয়ামের শক্তি নির্গমনের পরিমাণ থেকে বেশি হবে। অর্থাৎ আমি যদি এনার্জির গ্রাফটা আঁকি, তাইলে ব্যাপারটা হয়ে যায় একটু এরকম, যে ধরো এই লেভেলে হাইড্রোজেন আছে আমার, যা হাইড্রোজেন তোমার 200 শক্তি রিলিজ করতেছে। ধরো হাইড্রোজেন 200 শক্তি রিলিজ করতেছে। এখন হাইড্রোজেন যদি 200 শক্তি রিলিজ করে, তাহলে লিথিয়াম কতটুকু শক্তি রিলিজ করবে? ধরো যে 100 শক্তি রিলিজ করবে। কারণ আমি আগে বলছি যে হাইড্রোজেন শক্তি রিলিজ করবে বেশি। ধরো হাইড্রোজেন রিলিজ করলো 200 শক্তি, লিথিয়াম রিলিজ করলো 100 শক্তি।
এবং এই যে তারা রিলিজ করলো শক্তিটা, এটাকে আমরা প্রকাশ করবো কি দ্বারা? শক্তিটার আগে আমরা একটা মাইনাস দিব, মাইনাস দিয়ে প্রকাশ করি। সো গ্রাফে যদি আমি স্থাপন করতে যাই ব্যাপারটাকে, দেখো এদিকে হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তি বা হাইড্রোজেন যতটুকু এনার্জি রিলিজ করবে সেটা থেকে লিথিয়াম যতটুকু এনার্জি রিলিজ করবে সেই পয়েন্টটা উপরে থাকবে। সেই পয়েন্টটা কিসে থাকবে? উপরে থাকবে। কারণ দেখো লিথিয়াম এখানে কম শক্তি রিলিজ করছে, কিন্তু সেটার আগে আমি নেগেটিভ সাইন দিছি। সো নেগেটিভ যে 100, সেই নেগেটিভ 100 -200 থেকে উপরে, নেগেটিভ -100। সো -200 থেকে যদি -100 উপরে থাকে, তখন হাইড্রোজেন আর লিথিয়ামের সম্পর্কটা যদি আমি দেখাই, তাহলে হাইড্রোজেন আর লিথিয়ামের সম্পর্কটা হয়ে যায় এরকম। যেটা আমি দেখতেছিলাম এখানে হাইড্রোজেন থেকে লিথিয়াম নিচে নামতেছিল। এই যে দেখো, আমি যদি এইখানে যদি একটা টান দিয়ে দেখাই হাইড্রোজেন আর লিথিয়ামের ক্ষেত্রে, যদি এখানে একটা টান দিয়ে দেখায়, দেখো এটা নিচে নেমে যায়। অর্থাৎ আমি এইখানে যে গ্রাফটা আঁকছি না, এই গ্রাফটার পুরো উল্টা গ্রাফটা হবে। আমি যদি এনার্জি দিই, এই পাশে যদি আমি এনার্জি বসাই, তখন এটার উল্টা গ্রাফ হবে, উল্টা গ্রাফ। দেখো সোজা হিসাব, তুমি এখানে যাও, আমি কি বলছি, হাইড্রোজেনের ইলেকট্রনের প্রতি আসক্তি বেশি। কোনো একটা পরমাণুর ইলেকট্রনের প্রতি যদি আসক্তি বেশি থাকে, সে বেশি শক্তি নির্গমন করবে। তাইলে হাইড্রোজেনের ইলেকট্রন আসক্তি বেশি, লিথিয়ামের ইলেকট্রন আসক্তি কম। তার মানে হাইড্রোজেন বেশি শক্তি রিলিজ করবে, লিথিয়াম কম শক্তি রিলিজ করবে। এখন হাইড্রোজেন রিলিজ করলো 200 এনার্জি, আর লিথিয়াম রিলিজ করলো, নির্গত করলো 100 এনার্জি। কিন্তু সমস্যাটা হচ্ছে কি, এই এনার্জিগুলোকে, যেই এনার্জিগুলোটা রিলিজ হয়, সেই এনার্জিগুলোকে আমরা প্রকাশ করি মাইনাস সাইন দ্বারা। সো আমি যদি মাইনাস দিয়ে দিই এবং আমি যদি তখন গ্রাফে বসাই, তখন ব্যাপারটা একটু অড হয়ে যায়, বা ব্যাপারটা একটু উল্টা হয়ে যায়। যে এখানে বোঝা যাইতেছে যে হিলিয়াম থেকে, হাইড্রোজেন থেকে লিথিয়াম উপরে, বাট এইখানের হাইড্রোজেন থেকে লিথিয়াম উপরে মানে এই না যে এখানে হচ্ছে তোমার লিথিয়াম তোমার কি করতেছে, লিথিয়াম তোমার হাইড্রোজেন থেকে ইলেকট্রন এফিনিটি বেশি। এখানে এইটা এই বোঝাচ্ছে যে লিথিয়াম হাইড্রোজেন থেকে কম পরিমাণ শক্তি রিলিজ করছে। জাস্ট তুমি পজিটিভ ভ্যালুটা নিয়ে যদি চিন্তা করো, তাহলে চিন্তা করতে পারবা যে 100 শক্তি রিলিজ করতেছে, আর হাইড্রোজেন 200 শক্তি রিলিজ করতেছে। হাইড্রোজেন যেহেতু বেশি শক্তি রিলিজ করতেছে, সো হাইড্রোজেনের ইলেকট্রন এফিনিটি বেশি। বুঝতে পারছো কেন জিনিসটা এরকম উল্টা শো করতেছে? উল্টা শো করতেছে কারণ তুমি একটা নেগেটিভ সাইন ধরায় দিছো সেখানে। সো নেগেটিভ সাইন ধরায় দেওয়ার কারণে এই গ্রাফটা পুরোটা উল্টে যাবে। এখন দেখো আমি আসি যে হিলিয়ামের ক্ষেত্রে কী হবে। ভাইয়া হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের তো ইলেকট্রন এফিনিটি নাই। তো আমি আগে বলছি, ইলেকট্রন এফিনিটি যদি না থাকে, ধরো হিলিয়াম এটা হচ্ছে হিলিয়ামের শেষ কক্ষপথে তুমি একটা ইলেকট্রন আনতে চাইতেছো। অলরেডি 2টা ইলেকট্রন আছে, শেষ কক্ষপথে একটা ইলেকট্রনকে আনতে চাইতেছো। এখন নর্মালি কি হইতো, যে নর্মালি এর হিলিয়াম না থেকে যদি অন্য কোনো পরমাণু থাকতো, সেই ইলেকট্রনটাকে টান দিয়ে নিয়ে আসতো। সো ইলেকট্রন যদি ওই পরমাণুর আকর্ষণের কারণে চলে আসে, তখন শক্তি নির্গত হয়। বাট এইখানে ইলেকট্রন আসতে চাইবে না। কেন ইলেকট্রন আসতে চাইবে না? কারণ এই হিলিয়াম তার ওই স্টেবল যেই তোমার 1s2 2s2, তাই না? সরি 1s2 জাস্ট 1s2, আমি কি দিলাম, 4টা ইলেকট্রন দিলাম কেন? এখানে হিলিয়াম হচ্ছে তোমার 2+ 2টা ইলেকট্রন। এখন দেখো এই হিলিয়াম কি চাইবে না, তার এদিকে ইলেকট্রনটা সে আনতে চাইবে না। এখন সেম কথা, ওই যেটা বলতেছিলাম, ইলেকট্রন সে যদি না আনতে চায়, তাইলে কি তারা তো ঠেকা রাখছে, সে এনার্জি ছাইরা দিবে। এনার্জিকে টাকার সাথে তুলনা করো। ধরো এই হিলিয়াম চায় না এই ইলেকট্রনটাকে বিয়ে করতে। এখন হিলিয়াম যদি এই ইলেকট্রনটাকে বিয়ে না করতে চায়, সে কি পকেট থেকে টাকা খরচ করবে, টাকা বের করবে, টাকা তোমাকে নির্গমন করবে? সে কি টাকা নির্গত করবে? না, সে টাকা তো নির্গত করবে না। বরং তুমি যদি সেই ইলেকট্রনটাকে এই হিলিয়ামের মধ্যে নিতে চাও, ইলেকট্রনের বাপের কি করতে হবে, এই হিলিয়ামকে বড় সড়ো যৌতুক দিতে হবে, অর্থাৎ উল্টা তাকে টাকা দিতে হবে। সোজা কথা, ধরো হিলিয়াম সেখানে এই ইলেকট্রনটাকে নিতে চায় না, একটা পরমাণু একটা ইলেকট্রনকে নিতে চায় না। এখন আমি যদি সেখানে জোর করে ইলেকট্রন ঢুকাইতে যাই, তখন ভাই আমার শক্তি খরচ হবে। কারণ কি? কারণ সে নিতে চায় না, তার মানে সে একটা নেগেটিভ ফোর্স দিচ্ছে, সেই ফোর্সের এগেনস্টে আমার কাজ করতে হবে। দেখো এই হিলিয়ামের কাছে আমি ইলেকট্রন নিতেছি, এই ইলেকট্রনটা এখানে আছে, বাট ইলেকট্রনকে হিলিয়াম টানতেছে না। তো ইলেকট্রনকে যদি হিলিয়াম না টানে, আমার কি করতে হবে? আমার নিজের ইলেকট্রনটাকে টানতে হবে।
ঠেলতে হবে, নিজের ইলেকট্রনটাকে ঠেলতে হবে। নিজে ঠেলা ইলেকট্রন যেহেতু নিতে চাস না, আরে নে বেটা ওইরকমভাবে ঠেলে ইলেকট্রনটাকে নিয়ে কক্ষপথে রাখতে হবে। সো আমি যদি এখানে ইলেকট্রনটাকে সে নিতে চায় না, এই বলের এগেনস্টে যদি আমি এখন ইলেকট্রনটাকে ঢুকাইতে চাই, তখন আমার কাজ করতে হবে। দেখো তখন কিন্তু আমার শক্তি খরচ হচ্ছে। আমি আগে বলছি, যদি শক্তি খরচ হয় তাহলে সেটাকে আমরা পজিটিভ ভ্যালু আকারে প্রকাশ করি। তখন সেটাকে কী ভ্যালু আকারে প্রকাশ করি? পজিটিভ ভ্যালু আকারে প্রকাশ করি। সো হিলিয়ামের যে ইলেকট্রন এফিনিটি বা ইলেকট্রন আসক্তির যে শক্তিটা, সেটা হচ্ছে পজিটিভ। এটা অনেক সময় পরীক্ষা আসে যে হিলিয়ামের বা তোমার বেরিলিয়ামের বা হচ্ছে তোমার নাইট্রোজেনের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক কেন? ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক এই কারণে যে তাদের নর্মালি ইলেকট্রনের প্রতি আসক্তি নাই, তারা নর্মালি ইলেকট্রনকে নিতে চায় না। সো ইলেকট্রন যদি তাদের ভিতর ঢুকাতে হয়, বাহির থেকে শক্তি দিতে হয়, বাহির থেকে ফোর্স দিতে হয়, বাহির থেকে কষ্ট করতে হয়। সো যেহেতু সেখানে শক্তিটা নির্গত হয় না, বরং সেখানে শক্তিটা খরচ হয়, সেখানে শক্তি তো নির্গত হয় না, বরং সেখানে শক্তি খরচ হয়। শক্তি খরচ হইলে সেই শক্তিটাকে আমরা ধনাত্মক আকারে প্রকাশ করি। দ্যাটস ওয়াই এখানে যেই হিলিয়ামের ভিতর ইলেকট্রনকে ঢুকাইতে গেলে আমার যে শক্তিটা লাগবে সেটা পজিটিভ কোনো একটা ফেরত ধরো, এখানে হিলিয়াম আছে আমার। সো এই যে দেখো গ্রাফটা এরকম হবে, হাইড্রোজেন থেকে হিলিয়ামের ইলেকট্রন এফিনিটি কম, কিন্তু গ্রাফ উপরের দিকে উঠতেছে। কারণ আমি আগেই বলছি যে জিনিসটাকে নেগেটিভ সাইন দিয়ে জিনিসটাকে উল্টায় ফেলা হয়েছে, জাস্ট আগের গ্রাফটার মতন। সো হাইড্রোজেন থেকে হিলিয়ামকে এরকম, দেন হিলিয়াম থেকে লিথিয়াম, এটা দেন লিথিয়ামের পরে চিন্তা করো বেরিলিয়াম। এখন ভাই লিথিয়াম থেকে লিথিয়াম আর বেরিলিয়াম বামে ডানে সম্পর্ক, তা লিথিয়াম থেকে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি হওয়ার কথা ছিল। বাট আমরা দেখলাম যে আরে ভাই বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে খুব বেশি স্টেবল, কারণ সেটার হচ্ছে তোমার পূর্ণ ইলেকট্রন বিন্যাস। সেটা হচ্ছে কি তোমার পূর্ণ ইলেকট্রন বিন্যাস। তো পূর্ণ ইলেকট্রন বিন্যাস হওয়ার কারণে সে নর্মালি ইলেকট্রন নিতে চাইবে না। সো তুমি যদি বাহির থেকে ইলেকট্রন দিতে চাও, সে তো শক্তি রিলিজ করবে, শক্তি তো নির্গত করবে না, বরং তোমার শক্তি খরচ করতে হবে। তার অনীহার বিরুদ্ধে গিয়ে তোমাকে ইলেকট্রনটা দিয়ে আসতে হবে, তোমার নিজের টাকা খরচ হবে। অর্থাৎ তোমার যদি টাকা খরচ হয়, তার মানে তুমি টাকা হারাচ্ছ তোমার রেফারেন্সে। সেটা কি? তাহলে যদি তোমার রেফারেন্সে যদি তুমি তাপ হারাও, তাহলে হচ্ছে তুমি ওই তাপটা দিবা পজিটিভ। আর পরমাণু যদি নিচ থেকে তাপ নির্গত করে, তখন সেই তাপটা হবে নেগেটিভ। আর তুমি যদি তাপ বাহির থেকে দেও, তখন সেটা হবে কি? তখন সেটা হবে পজিটিভ। তোমার যদি তাপ খরচ হয়, তুমি ধর সিম্পল জিনিস, তুমি একটা ইলেকট্রনকে বেরিলিয়ামের মধ্যে নিতে চাও, এখন কি তোমার কাজ করতে হবে নাকি বেরিলিয়াম নিচ থেকে নিয়ে নেবে? জিনিসটা চিন্তা করো, তোমার সাপেক্ষে চিন্তা করো কি ঘটতেছে। লিথিয়ামের এদিকে ইলেকট্রন দিলে লিথিয়াম ইলেকট্রন নিয়ে নিবে, তোমার কাজ করতে হবে না। তোমার যেখানে কাজ করতে হইতেছে না, লিথিয়াম নিচ থেকে ইলেকট্রন নিতেছে, তার মানে লিথিয়াম নিজেই শক্তি খরচ করতেছে, সেই শক্তিটা নির্গত হইতেছে। আর তুমি বেরিলিয়ামের সামনে একটা ইলেকট্রন দিয়ে, একটা বেরিলিয়াম তো ভাই ইলেকট্রন নেয় না, তখন কি করলা? তুমি ধাক্কানো শুরু করলা যে ভাই ঢুক ইলেকট্রন যা, ভাই তুই যা, ইলেকট্রনকে যাইতে বলতেছো। তাহলে ইলেকট্রনকে যদি আনতে বলো, তুমি ফোর্স দিতেছো, তো তোমার তখন শক্তি খরচ হবে। তো তোমার যদি শক্তি খরচ হয়, তাহলে সেই সাইনটাকে দেয় পজিটিভ। আর শক্তি যদি তুমি উল্টা ব্যাক পাও, অর্থাৎ পরমাণু যদি শক্তি নির্গত করে, তখন সেই শক্তিটাকে বলা হয় নেগেটিভ। অর্থাৎ বেরিলিয়ামের যে ইলেকট্রন আসক্তি, সেই ইলেকট্রন আসক্তিটা তোমার পজিটিভ রেঞ্জে থাকবে। সো আমরা দেখালাম পজিটিভ রেঞ্জে থাকলে যদি হিলিয়াম, তারপরে বেরিলিয়ামের যে ইলেকট্রন এটা যেটা আছে, এটা এই ধরো যে এখানে থাকলো পজিটিভ রেঞ্জে থাকলো, যে পজিটিভ উপরে তো পজিটিভ দিছি, পজিটিভ রেঞ্জে থাকলো বেরিলিয়াম। তাই লিথিয়াম থেকে বেরিলিয়ামের পরে কী হবে? বেরিলিয়াম থেকে বোরনের ইলেকট্রন আসক্তি অনেক বেশি মানে কি? ইলেকট্রন আসক্তি বেশি মানে কি? ইলেকট্রনটাকে নিচ থেকে টেনে নেওয়া যাবে, শক্তি নির্গত হবে, শক্তি নির্গত হলে সেই শক্তিটাকে ধরো ইলেকট্রন নেওয়া যাওয়ার পরে সে 300 শক্তি নির্গমন করছে, তাহলে 300 শক্তি যদি নির্গমন করে, দ্যাট মিনস যে ওই 300টাকে মাইনাস দিতে হবে। শক্তি যদি নির্গত হয়, শক্তিটাকে মাইনাস দিতে হবে, দ্যাট মিনস সেটা নিচের নেমে যাবে, অর্থাৎ এটা চলে আসবে তোমার বোরন। তারপরে তোমার বোরনের পরে কার্বন, তো কার্বন এখানে আসবে, বাট কার্বন থেকে নাইট্রোজেনটা পজিটিভে যাবে, পজিটিভ রেঞ্জে যাবে, এরকমভাবে থাকবে। কার্বন থেকে তারপরে কি তোমার নাইট্রোজেন থেকে অক্সিজেন থেকে ধরো যে ফ্লুরিন। তো আগের যে গ্রাফটা ছিল সেই গ্রাফটা সম্পূর্ণ উল্টে যাবে। ফ্লুরিন থেকে যদি আমরা নিয়নের দিকে যাই, তখন ইলেকট্রন আসক্তি এত চলে যাবে। আচ্ছা, সো এখন
এইটা দুইটা ওয়েতে গ্রাফটা দিতে পারে তোমার পরীক্ষায়। তুমি চিন্তা করবে আগে যে এখানে কি এক্স্যাক্টলি জিনিসটা চাইছে। তুমি যদি দেখো যে হাইড্রোজেনকে নিচে দিয়ে লিথিয়ামকে উপরে দিছে, তারপরে হিলিয়ামকে উপরে দিছে, তখন বুঝবো যে এটা এনার্জির গ্রাফটা দিছে। আর তুমি যদি দেখো যে এখানে এই গ্রাফটা দিছে, তার মানে তুমি বুঝবা যে এখানে এনার্জি নিয়ে কথা বলে না, এখানে জাস্ট কথা বলছে কোনটার ইলেকট্রন আসক্তি কম, কোনটার ইলেকট্রন আসক্তি বেশি, জাস্ট এই সিম্পল জিনিসটা নিয়ে কথা বলছে। ঠিক আছে? আচ্ছা, এখন আসো আমরা একটা গ্রুপ ভিত্তিক একটা ব্যতিক্রম ঘটে, সেই ব্যতিক্রমটা একটু দেখাই। নর্মালি আমরা দেখছি যে একই গ্রুপে যখন আমরা উপর দিক থেকে নিচের দিকে নামতে থাকবো তখন ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন এফিনিটি কমতে থাকবে। কমতে থাকার কারণটা তোমরা অবশ্যই জানো। ঠিক আছে? কমতে থাকার কারণটা তোমরা অবশ্যই জানো, পড়াইছি যে সাইজ সাইজ ব্যস্তানুপাতিক ইলেকট্রন এফিনিটি। সাইজ যত বাড়বে ইলেকট্রন এফিনিটি তত কি হতে থাকবে? তোমার কমতে থাকবে। সো ব্যতিক্রমটা ঘটে হচ্ছে তোমার নর্মালি 16 এবং 17 নম্বর গ্রুপে। মাথায় রাখো 16 এবং 17 নম্বর গ্রুপে, জাস্ট 16 এবং 17 নম্বর গ্রুপে এই ব্যতিক্রমটা দেখা যায়। কেন দেখা যায় এটা আস্তে আস্তে বুঝবো। দেখো 16 নম্বর গ্রুপে কি আছে? ও এস এসসিতে পড়ে। এখানে হচ্ছে তোমার 17 নম্বর আছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন। আমরা যত উপর দিক থেকে নিচে নামবো সাইজ তত কি হতে থাকবে? তোমার বাড়তে থাকবে। সাইজ কি থাকবে? তত বাড়তে থাকবে। আচ্ছা ভাই, সাইজ যত বাড়তে থাকবে, সাইজ যত বাড়তে থাকবে, সাইজ যত বাড়তে থাকবে ইলেকট্রন আসক্তির মান কি হইতে থাকবে? তত কমতে থাকবে। ঠিক আছে? কারণ আমরা পড়াইছি ব্যস্তানুপাতিক সম্পর্ক, সাইজ যত বাড়ে ইলেকট্রন আসক্তির মান কি হয়? তত কমে। দ্যাট মিনস আমি যদি এইটার ইলেকট্রন আসক্তির মান বিবেচনা করি, ফ্লুরিনের ইলেকট্রন আসক্তির মান সব থেকে বেশি, তারপরে ক্লোরিনের ইলেকট্রন আসক্তির মান, তারপরে ব্রোমিনের ইলেকট্রন আসক্তির মান, তারপরে আয়োডিনের ইলেকট্রন আসক্তির মান, তারপরে অ্যাস্টাটিনের ইলেকট্রন আসক্তির মান। এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, অক্সিজেনের ইলেকট্রন আসক্তির মান বেশি, সালফারের ইলেকট্রন আসক্তির মান বেশি, সেরিলিয়ামের ক্ষেত্রে ইলেকট্রন আসক্তির মান বেশি, তারপরে টি, তারপরে এটাই হওয়ার কথা। অর্থাৎ আমি যদি একটা গ্রাফ আঁকি ইলেকট্রন আসক্তির মান কোনটার বেশি কোনটার কম, জাস্ট এনার্জি না, জাস্ট ইলেকট্রন এফিনিটি, ইলেকট্রনের প্রতি কার টান বেশি কম, এরকমভাবে যদি গ্রাফ আঁকি, গ্রাফটা হওয়া উচিত ধরো এটা ফ্লুরিন, ফ্লুরিন থেকে ক্লোরিন কম, ক্লোরিন থেকে ব্রোমিন কম, ব্রোমিন থেকে আয়োডিন কম, আয়োডিন থেকে অ্যাস্টাটিন কম। গ্রাফটা গ্রাজুয়ালি নিচে নামার কথা। সেম গ্রাফটাও আমরা 16 নম্বর গ্রুপের ক্ষেত্রে তোমার দেখতে পারতেছি, সেম গ্রাফটাই হইত। আচ্ছা, কিন্তু দেখো ইলেকট্রন আসক্তির সময় না আমরা একটা ফ্যাক্টরকে বিবেচনায় আনি নাই, যেই ফ্যাক্টরটার নাম হচ্ছে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব। ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব। এখন এই ফ্যাক্টরটা কি? ধরো আমি এই শেষ কক্ষপথে একটা ইলেকট্রনকে আনতে চাই। এখানে ধরো যে আগে থেকে দুইটা ইলেকট্রন আছে, তিনটা দিই, ধরো একটা দিই, বুঝাই কি এটা তো ঝামেলা। ধরো এখানে তোমার প্লাস এখানে একটা ইলেকট্রন আছে। সো আমরা কি করতে চাচ্ছি, এইখান থেকে অসীম দূরত্ব থেকে একটা ইলেকট্রনকে পরমাণুর শেষ কক্ষপথে আনতে চাচ্ছি। তখন আমরা কি বলতেছি, ভাই শক্তি রিলিজ হবে। কেন শক্তি রিলিজ হবে? কারণ এখানে যে প্রোটনটা আছে সেই প্রোটনটা তাকে আকর্ষণ করে এই পরমাণুর শেষ কক্ষপথে নিয়ে আসবে। অর্থাৎ আমরা শুধু একটা ফ্যাক্টর বিবেচনা করতেছি, এখানে আরও একটা ফ্যাক্টর এক্সিস্ট করে যেই ফ্যাক্টরটা এই ইলেকট্রনটাকে আসতে বাধা দেয়। এখন ভাই সেই ফ্যাক্টরটা কি? সেই ফ্যাক্টরটা হচ্ছে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো আছে। আরে ভাই তোমার প্রোটন ওই ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, ঠিক আছে, দ্যাটস অল রাইট, এটা নিয়ে আমার কোনো অভিযোগ না। আমার অভিযোগ হচ্ছে যে ভাই তুমি যে এই ইলেকট্রনটাকে এই শেষ কক্ষপথে আনবা, এখানে যে শেষ কক্ষপথে যে আরও কয়েকটা ইলেকট্রন বৈশা আছে, আমি দেখালাম একটা ইলেকট্রন বৈশা আছে, সেই ইলেকট্রন কি তোমার আনা ইলেকট্রনটাকে বিকর্ষণ করবে না? ভাই এই ইলেকট্রনটাকে এখানে না দেখায় আমি এখানে দেখাই, এখানে একটা ইলেকট্রন আছে, ইলেকট্রন কি করে? বিকর্ষণ করে। সো তুমি এই ইলেকট্রনটাকে আনতেছো এই
পরমাণুর শেষ কক্ষপথ পর্যন্ত। তাহলে পরমাণুর শেষ কক্ষপথ পর্যন্ত আনতেছো কেন? তুমি বলতেছো আনতেছো না, তুমি অ্যাকচুয়ালি ইলেকট্রনটা নিচ থেকেই পরমাণুর শেষ কক্ষপথে চলে আসতেছে। কেন চলে আসতেছে? কারণ প্রোটনের টান বেশি। কিন্তু প্রোটনের টানের পরেও এখানে কিন্তু আরও একটা অপোজিং ফ্যাক্টর কাজ করতেছে, যেটা সেই ইলেকট্রনটাকে আসতে বাধা দেয়। অর্থাৎ এই ইলেকট্রনটাকে আমি ছেড়ে দেওয়ার পরে, আমি এখানে ফোর্স কিছু দিব না, এই ইলেকট্রনটাকে যদি আমি ছেড়ে দেওয়ার পরে ইলেকট্রনটা কি এই কক্ষপথে আসবে কি আসবে না সেটা ডিটারমিন করবে ইনিশিয়ালি দুইটা ফ্যাক্টর, দুইটা অপোজিং ফ্যাক্টর। একটা হচ্ছে এখানে যে প্রোটনটা, সেই প্রোটনের আকর্ষণ কতটুকু বা নিউক্লিয়াসের আকর্ষণ কতটুকু, নিউক্লিয়াসের অ্যাট্রাকশন, নিউক্লিয়াস অ্যাট্রাকশন, অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস, অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস, অ্যাট্রাকশন ফোর্স অফ নিউক্লিয়াস। আরেকটা ফ্যাক্টর হচ্ছে ইলেকট্রন রিপালশন, অর্থাৎ ইলেকট্রন বিকর্ষণ করতেছে, ইলেকট্রন বিকর্ষণ করতেছে সেটা। অর্থাৎ এই ইলেকট্রনটা এই কক্ষপথ পর্যন্ত আসার ক্ষেত্রে দুইটা ফোর্স পাচ্ছে। একটা ফোর্স হচ্ছে প্রোটনের জন্য, একটা ফোর্স হচ্ছে প্রোটনের জন্য, আরেকটা ফোর্স হচ্ছে অপোজিট ফোর্স, যেটা ইলেকট্রনের জন্য। এখন তাইলে বলো, নর্মালি আমরা একটা ইলেকট্রনকে ছেড়ে দিলে সেই ইলেকট্রনটা শেষ কক্ষপথে চলে আসে, নর্মালি চলে আসে। ইলেকট্রনটাকে ছেড়ে দিলে ইলেকট্রনটাকে দেখা যায় যে নর্মালি সেই ইলেকট্রনটা আলটিমেটলি সেখানে চলে আসে। ইলেকট্রন ডেনসিটি যে ফ্যাক্টরটা, বা এখানে যে ইলেকট্রন যে তাকে যে অপোজ করতেছে, তাকে যে বিপরীতমুখী একটা বিকর্ষণ দিতেছে, সেই বলটা এতটা বেশি হয় না যে সেটা নিউক্লিয়াসের আকর্ষণটাকে অতিক্রম করে যায়। অর্থাৎ এখানে যদি বলি, এখানে এই ইলেকট্রনটা যে এই কক্ষপথ পর্যন্ত আসতেছে, সেই কক্ষপথ পর্যন্ত কেন আসতে পারতেছে, সেটার কারণ হচ্ছে এখানে যে নিউক্লিয়াসের যে আকর্ষণ বল, সেই আকর্ষণ বলের মান 10, কিন্তু এদিকে ইলেকট্রন যে বিকর্ষণ করতেছে সেই বিকর্ষণের মান মাত্র হচ্ছে ধরো যে 1। তাইলে আমার কথা হচ্ছে কোন বলের মান বেশি? ধরো একটা বস্তু আছে, সেই বস্তুর উপর একদিকে 10 বল প্রযুক্ত হচ্ছে আর একদিকে 1 বল প্রযুক্ত হচ্ছে, তাহলে কি হবে? এই বস্তুটা নিট 9 ফোর্সে ওই দিকে আসতে থাকবে। একদিকে যদি ফোর্স বেশি থাকে তাহলে সেই ডিরেকশন বরাবরই যাইতে থাকবে। এখন কাহিনী হচ্ছে এই জায়গাটাতে, এখানে যদি একটা ইলেকট্রন থাকে এটা নিয়ে প্রবলেম হয় না, সেই ইলেকট্রনটা ইজিলি আসতে পারে প্রোটনের আকর্ষণের কারণে, কোনো প্রবলেম হয় না। ইলেকট্রন যে রিপালশন করতেছে, শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো যে আগত ইলেকট্রনটাকে বিকর্ষণ করতেছে, সেই বিকর্ষণের মাত্রাটা এতটা তীব্র হয় না, এতটা প্রবল হয় না যে সেই প্রোটনের আকর্ষণটাকে অতিক্রম করে গিয়ে ওই ইলেকট্রনটাকে আটকায় ফেলবে। কিন্তু সমস্যাটা কখন সৃষ্টি হবে, প্রবলেমটা কখন সৃষ্টি হবে? যখন আমি এই কক্ষপথে প্রোটন ধরো যে কম রাখি, এই কক্ষপথে ইলেকট্রন শুধু বাড়াইতে থাকবে। এই কক্ষপথে যদি আমি ইলেকট্রন দিয়ে নাশ বিনাশ করে ফেলি, এই কক্ষপথে যদি সব জায়গায় ইলেকট্রন দিয়ে আমি নাশ বিনাশ করে ফেলি, তখন কি হবে? তখন এই একটা টাইমে এই ইলেকট্রন এত বাড়ছে, বা ইলেকট্রন ছোটো জায়গাটাতে ইলেকট্রন এত বেশি আছে, এবং ইলেকট্রনের রিপালশন ফোর্সটা, ইলেকট্রন যে বিপরীত দিকে যে একটা তোমার ফোর্স দিতেছে, একটা বাধা দিতেছে, ইলেকট্রনের সেই বাধাটা হয়তো এই প্রোটনের আকর্ষণটাকেও ছাড়াইয়া যাইতে পারে। ইলেকট্রনের বাধা দানকারী বলটা, ইলেকট্রনের বাধাটা প্রোটনের আকর্ষণটা থেকেও বেশি হইতে পারে। এটা হওয়া পসিবল। কখন পসিবল? যখন আমার সেই জায়গাটাতে ইলেকট্রনের পরিমাণ অনেক অনেক বেড়ে যাচ্ছে, সেই জায়গাটাতে ইলেকট্রনের পরিমাণটা খুব বেশি বেড়ে যাচ্ছে, তখন সেই জিনিসটা হওয়াটা পসিবল। আমি বলতেছি না সকল ক্ষেত্রে এই কাহিনী ঘটবে, বাট হওয়াটা পসিবল, একটা পসিবিলিটিস অবশ্যই আছে। এটা কিছু ক্ষেত্রে কিছু ক্ষেত্রে এই ইলেকট্রনের ঘনত্ব বেশি হওয়ার কারণে, ইলেকট্রনের পরিমাণটা বেশি হওয়ার কারণে, ইলেকট্রনের ডেনসিটি বেশি হওয়ার কারণে তার বাধা দানকারী বলটা বেশি হইতে পারে। এই কাহিনীটা ঘটে হচ্ছে তোমার অক্সিজেন আর ফ্লুরিনের মধ্যে। আমি তোমাকে জিনিসটা বুঝাই। এই অক্সিজেন আর ফ্লুরিনের যদি পজিশন দেখো, আমরা তো নিষ্ক্রিয় গ্যাস নিয়ে কথা বলবো না, নিষ্ক্রিয় গ্যাসে ইলেকট্রন এফিনিটি নাই। আমরা যদি অক্সিজেন আর ফ্লুরিনের কথা চিন্তা করি, এরা পর্যায় সারণীর পজিশনটা দেখো, এদের পর্যায় সারণীর পজিশনটা দেখো। তোমার পজিশনটা দেখাই, পিরিয়ডিক টেবিল দেখে আগে আমরা একটা। হ্যাঁ, এই দেখো এখানে অক্সিজেন এবং ফ্লুরিনের পজিশনটা একটু ঠিকঠাক মতন দেখো। অক্সিজেন এবং ফ্লুরিনের পজিশনটা দেখো,
2 নম্বর পর্যায়ের সবার ডান দিকে। আবার তো এই অক্সিজেনের এবং ফ্লুরিনের পজিশনটা কি 2 নম্বর পর্যায়ের সবার ডান দিকে। সবার ডান দিকে হওয়ার কারণে কী হয়েছে দেখো, এক তো এখান থেকে যখন যাইতেছে তখন যাইতে 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 এই একটা টাইমে গিয়ে পরমাণুর আকার খুব বেশি ছোট হয়ে গেছে। কক্ষপথ দুইটাই আছে, দেখো এটার সাইজ অনেক বড় ছিল, লিথিয়ামের এখানে দুইটা কক্ষপথই ছিল, বাট এটার সাইজ খুব বড় ছিল। সরি, এখানে একটা ইলেকট্রন হবে 3+। তারপরে ধরো যে বুরনের ক্ষেত্রে এখানে ধরো যে 4+, এখানে দুইটা ছিল, এখানে ধরো যে সাইজটা আরেকটু ছোট হয়ে গেল, দুইটা ইলেকট্রন, তারপরে একটা 3টা ইলেকট্রন, এরকমভাবে যাইতে যাইতে অক্সিজেন আর ফ্লুরিনের ক্ষেত্রে গিয়ে কী হয়েছে, অক্সিজেনের সাইজ অনেক ছোট হয়ে গেছে, অনেক ছোট, বাট এই ছোট সাইজের মধ্যে অনেক ইলেকট্রন রয়ে গেছে। ছোট সাইজের মধ্যে ধরো যে 8টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন, 1 2 3 4 5 6টা ইলেকট্রন একসাথে এক্সিস্ট করছে। আবার ফ্লুরিনের সাইজ অনেক বেশি ছোট হয়ে গেছে। ফ্লুরিনের সাইজ কী হয়েছে, অনেক বেশি ছোট হয়ে গেছে, অনেক বেশি। এই ছোটো জায়গাটার মধ্যেই দেখা গেছে যে তোমার ছোটো জায়গাটার মধ্যে শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন এক্সিস্ট করছে, 1 2 3 4 5 6 7। তার মানে আমরা যদি বাম থেকে ডানে যাইতেছি, এই অপোজিং ফ্যাক্টরটা যেটা ছিল, যে ইলেকট্রন যে বিকর্ষণ করে আগত ইলেকট্রনটাকে, সেই ফ্যাক্টরটা তত শক্তিশালী হইতেছে। কারণ আমরা বাম থেকে যত ডানে যাইতেছি শেষ কক্ষপথে ইলেকট্রনের পরিমাণ তত বাড়তেছে। তুমি জিনিসটা চিন্তা করে দেখো, শেষ কক্ষপথে ভাই সোজা জিনিস, শেষ কক্ষপথে লিথিয়ামের কয়টা ইলেকট্রন আছে? শেষ কক্ষপথে লিথিয়ামের কয়টা ইলেকট্রন আছে? এটা হচ্ছে লিথিয়াম, দেন বেরিলিয়াম, দেন বোরন, দেন কার্বন, দেন নাইট্রোজেন, দেন অক্সিজেন, দেন ফ্লুরিন। শেষ কক্ষপথে লিথিয়ামের কয়টা ইলেকট্রন আছে ভাই? লিথিয়ামের একটা ইলেকট্রন আছে। আমি জাস্ট শেষ কক্ষপথটাই দেখাই, এটা হচ্ছে লিথিয়াম 3+। বেরিলিয়ামের কয়টা ইলেকট্রন আছে ভাই? বেরিলিয়ামের হচ্ছে তোমার 2টা ইলেকট্রন আছে। বোরনের কয়টা ইলেকট্রন আছে? বোরনের হচ্ছে তোমার আলটিমেটলি 3টা ইলেকট্রন আছে। কার্বনের কয়টা ইলেকট্রন আছে ভাই? কার্বনের আলটিমেটলি 4টা ইলেকট্রন আছে, 1 2 3 4। নাইট্রোজেনের কয়টা ইলেকট্রন আছে তোমার? নাইট্রোজেন হচ্ছে তোমার 1 2 3 4 5টা ইলেকট্রন আছে। অক্সিজেনের কয়টা ইলেকট্রন আছে? অক্সিজেনের হচ্ছে 8+। অক্সিজেন হচ্ছে তোমার ধরো যে 1 2 3 4 5 6টা ইলেকট্রন আছে। ফ্লুরিনের ক্ষেত্রে দেখো, ফ্লুরিনের ক্ষেত্রে হচ্ছে তোমার 9+। ফ্লুরিনের ক্ষেত্রে হচ্ছে একটু জায়গা, কিন্তু এই জায়গাটার মধ্যে প্রোটন 1 2 3 4 5 6 7 7টা ইলেকট্রন আছে। আমি জিনিসটা একটু দেখাই। অর্থাৎ তুমি যদি বাম থেকে ডানে যাইতেছো, একটা ইলেকট্রনকে আমরা বলতেছি হ্যাঁ ইলেকট্রনের প্রতি সেই নিউক্লিয়াসের আকর্ষণ বাড়তেছে, কারণ নিউক্লিয়াসের প্রোটন বাড়তেছে, কিন্তু এটা বাড়ার সাথে সাথে ওই আগত ইলেকট্রনটাকে বাধাদানকারী যেই বলটা, সেই বাধাদানকারী বলটাও বাড়তেছে কিনা। কারণ বাম থেকে ডানে গেলে এখানে 2টা ইলেকট্রন, সো এখানে যদি ইলেকট্রনটা আসতে চায় 2টা ইলেকট্রন তাকে বাধা দিবে, এখানে যদি ইলেকট্রন আসতে চায় 3টা ইলেকট্রন তাকে বাধা দিবে, এখানে যদি ইলেকট্রন আসতে চায় 4টা ইলেকট্রন তাকে বাধা দিবে, এখানে ইলেকট্রন আসতে চাইলে 5টা ইলেকট্রন বাধা দিবে, এখানে ইলেকট্রন আসতে চাইলে 6টা ইলেকট্রন বাধা দিবে, এখানে ইলেকট্রন আসতে চাইলে 7টা ইলেকট্রন বাধা দিবে। বাট 7টা ইলেকট্রন অল্প জায়গায় এক্সিস্ট করতে, অল্প ছোটো একটা জায়গায় এক্সিস্ট করতেছে, ছোটো জায়গায়। এখানে যে আরেকটি ইলেকট্রন এসে বসবে সেই সুযোগটাই নাই। সো দ্যাট মিনস এখানে যেটা বলতেছিলাম যে যদি একটা ছোট জায়গায় অনেক বেশি ইলেকট্রন থাকে, তাতে কি হবে যে কিছু ক্ষেত্রে এমনটা হইতে পারে, পসিবিলিটিস আছে যে ইলেকট্রনকে বাধা দানকারী, এই যে ইলেকট্রনকে বাধা দানকারী যে বলটা, সেই বাধা দানকারী বলের পরিমাণটা এখানে প্লুটনের আকর্ষণের বলের মানের থেকে বেশি হয়ে যাবে। বেশি হয়ে গেলে কী হবে, আলটিমেটলি তার ইলেকট্রন যে আসক্তি আছে সেই ইলেকট্রন আসক্তিটা কমে যাবে, কারণ তখন সেই ইলেকট্রনকে আর আনতে চাইবে না, কারণ ইলেকট্রনকে আনতে চাইলে ওই ইলেকট্রনগুলো বিকর্ষণ করে ইলেকট্রনটাকে সরাই দিবে। সো এতটুকু জিনিস বুঝছো কিনা যে ইলেকট্রন ডেনসিটি ফ্যাক্টরটা যদি কাজ করে, ইলেকট্রন ডেনসিটি ফ্যাক্টরটা যদি মারাত্মক হয়ে যায়, তখন আলটিমেটলি ওই ইলেকট্রনটাকে শেষ কক্ষপথের ইলেকট্রনগুলো যেই বলে বাধা দেয়, সেই বাধা দানকারী বলটা বেশি হয়ে যায়। সো দ্যাটস ওয়াই দেখো আমরা যে ট্রেন্ডটা লিখলাম যে ফ্লুরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম, ক্লোরিন থেকে ব্রোমিনের ইলেকট্রন আসক্তি কম, ব্রোমিন থেকে আয়োডিনের ইলেকট্রন আসক্তি কম, আয়োডিন থেকে অ্যাস্টাটিনের ইলেকট্রন আসক্তি কম, এটা হওয়ার কথা ছিল। অর্থাৎ গ্রাফটা হওয়ার কথা ছিল কি, গ্রাফটা কি হওয়ার কথা ছিল, দেখো গ্রাফটা কি হওয়ার কথা ছিল, গ্রাফটা হওয়ার কথা ছিল এরকম, বড় করে দেখাই। গ্রাফটা হওয়ার কথা ছিল এরকম, এটা হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি সব থেকে বেশি, ফ্লুরিন থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি কম,
ক্লোরিন থেকে ব্রোমিনের ইলেকট্রন আসক্তি কম, ব্রোমিন থেকে আয়োডিনের ইলেকট্রন আসক্তি কম, আয়োডিন থেকে অ্যাস্টাটিনের ইলেকট্রন আসক্তি কম। কিন্তু আমি বললাম যে এই যে ফ্লুরিনের যে ইলেকট্রন আসক্তি সেটা অনেকটা কমে যায়। সেই ইলেকট্রন আসক্তিটা কেন কমে যায় সেটার কারণ হচ্ছে তার ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব অনেকটা বেশি। এখানে দেখো ফ্লুরিনের মধ্যে 2s2 আর 2p5 সেটা শেষ কক্ষপথ, অর্থাৎ 2 নম্বর কক্ষপথটা তো অনেক ছোট। এই ছোট জায়গার মধ্যে 7টা ইলেকট্রন বসে আছে। ছোট জায়গাটার মধ্যে কয়টা ইলেকট্রন বসে আছে? 7টা ইলেকট্রন। 1 2 3 4 5 6 7। আবার ক্লোরিনের ক্ষেত্রে কিন্তু সেটা 3s2 3p, অর্থাৎ সেখানের কক্ষপথটা কিন্তু অনেক বড়। কক্ষপথটা কিন্তু অনেক বড়। ধরো যে 3p সেই কক্ষপথটা অনেক বড়, সো সেখানে ইলেকট্রনগুলো ছড়ায় ছিটা থাকে। সেই কারণে ইলেকট্রন ডেনসিটি বা ইলেকট্রন ঘনত্ব এত বেশি হয় না। ইলেকট্রন ঘনত্ব ছড়ায় ছিটা থাকে, সো ইলেকট্রন ঘনত্ব এতটা বেশি হয় না। এবং এখানে ইলেকট্রনের যে রিপালশন ফোর্সটা, ইলেকট্রনের বাধা দানকারী বলটাও এত বেশি হয় না। বাট মেইন যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে ফ্লুরিনের যে শেষ কক্ষপথটা, সেই শেষ কক্ষপথটা অত্যন্ত ছোট, এবং ওই ছোট জায়গায় অলরেডি অনেক বেশি ইলেকট্রন এক্সিস্ট করতেছে। এবং অনেক বেশি ইলেকট্রন এক্সিস্ট করার কারণে বাহির থেকে একটা ইলেকট্রন সেখানে আসাটা একটু কষ্টসাধ্য। অর্থাৎ ওই ফ্লুরিনের, অর্থাৎ সোজা বাংলায় ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি যতটা হওয়ার কথা ছিল নর্মালি, আমরা শুধুমাত্র একটা ফ্যাক্টরকে বিবেচনা করে যেটা বলতেছিলাম যে ইলেকট্রন আসক্তি ফ্লুরিনের সব থেকে বেশি হওয়ার কথা, কারণ শেষ কক্ষপথের ইলেকট্রনের প্রতি আকর্ষণ বেশি থাকবে। কিন্তু ওই শেষ কক্ষপথের ইলেকট্রনটা যেহেতু আগত ইলেকট্রনটাকে বাধা দেয়, সেই জন্য ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি নর্মালি যতটুকু হওয়ার কথা ছিল ততটুকু থেকে তার আরও কমে যায়। ইলেকট্রনের প্রতি সে এতটা বেশি আসক্তি ফিল করে না। প্রোটনগুলো চায় ইলেকট্রন আনতে, বাট ইলেকট্রনগুলো কি করে? ওই আগত ইলেকট্রনটাকে তাড়ায় দেয়। অর্থাৎ আলটিমেট রেজাল্ট হচ্ছে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তিটা নর্মালি কমে যায়। এবং সেটা এতটা কমে যে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি তখন তোমার আলটিমেটলি এই ক্লোরিন থেকে কমে যায়। অর্থাৎ ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি ধরো এখানে হওয়ার কথা ছিল কি, এটা ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি কমে যায়। এমন কমে যে সেটা ব্রোমিন থেকে আমি নিচে নামাই দিছি। আচ্ছা, ধরো যে ফ্লুরিনের ইলেকট্রন আসক্তিটা এতটা কমে যে সেটা তোমার আলটিমেটলি তোমার এই জায়গায় চলে আসে। ধরো এই জায়গাটা চলে আসে। ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি এতটা কমে যে তার ইলেকট্রন আসক্তি ক্লোরিন থেকেও কমে যায়। ক্লোরিন থেকে কমে যায় কারণ তখন গ্রাফটা এক্স্যাক্টলি এরকম হয়, এই যে এরকম গ্রাফটা। ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি অনেক বেশি কমে গেছে জাস্ট ইলেকট্রন ডেনসিটির কারণে, ইলেকট্রন ঘনত্বের কারণে। ঠিক এই কাহিনীটা ঘটে হচ্ছে এই অক্সিজেন 16 নম্বর গ্রুপের ক্ষেত্রে। অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সালফার থেকে, অর্থাৎ ওই গ্রুপের সবার থেকে বেশি হওয়ার কথা ছিল, বাট অক্সিজেনের ইলেকট্রন আসক্তি সালফার থেকেও কমে যায়। আলটিমেটলি সালফার ডোমিনেট করে। এখন আশা করি তোমরা লিখতে পারবা পরীক্ষার হলে। এখন ভাই এটা কেন 16 নম্বর এবং 17 নম্বর গ্রুপের ক্ষেত্রেই ঘটে? কারণ 16 নম্বর এবং 17 নম্বর গ্রুপের ক্ষেত্রেই কেবল, অর্থাৎ অক্সিজেন আর নাইট্রোজেনের ক্ষেত্রেই কেবল এখানের ইলেকট্রন ডেনসিটিটা এই নিউক্লিয়াসের আকর্ষণ বলের মান থেকে বেশি হয়ে যায়। সো নিউক্লিয়াসের আকর্ষণ বলের মান থেকে ওই বাইরের কক্ষপথের ইলেকট্রনের আগত ইলেকট্রনকে বিকর্ষণ করার বলের মানটা তোমার বেশি হয়ে যায়। সো বেশি হওয়ার কারণে ওইটা আলটিমেটলি তাদের ইলেকট্রন আসক্তিটা কমে যায়, এবং এটা কমে গিয়ে তাদের এর পরের গ্রুপে যেটা আছে এর নিচে যেটা আছে সেটা থেকেও কি হয়ে যায়, সেটা থেকেও তোমার কমে যায়। সো আলটিমেটলি গ্রাফটা হয় এটা। অর্থাৎ এখানে যদি আমি লিখি তাহলে এখানে সব থেকে বেশি ইলেকট্রন আসক্তিকার ফ্লুরিনের ইলেকট্রন আসক্তি, তারপরে ফ্লুরিন, দেখো তারপরে হচ্ছে ফ্লুরিন। সো এটা একটু পরে দেওয়ার দরকার ছিল। ফ্লুরিন থেকে হচ্ছে ফ্লুরিন থেকে ব্রোমিন ইলেকট্রন আসক্তি, ব্রোমিন থেকে আয়োডিন, সব কিছু ঠিক আছে, জাস্ট ফ্লুরিন আর ক্লোরিনের পজিশনটা সুইপ হবে। বুঝতে পারছো? ওকে, তো আজকের লেকচার এই পর্যন্ত। নেক্সট লেকচারে আমরা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথা বলবো। ঠিক আছে, নেক্সট লেকচারে আমরা কী নিয়ে কথা বলবো? তড়িৎ ঋণাত্মকতা নিয়ে। ঠিক আছে, সবাই তোমরা যারা আমাদের অন্যান্য কোর্সগুলোতে জয়েন হতে চাও, আমাদের তো শুরুর দিকে আমাদের স্ক্রিনে তোমাদের একটা নাম্বার দেওয়া ছিল, সেখানে যোগাযোগ করতে পারো। বায়োলজি নিয়ে একেবারে বায়োলজির সব টপিক্সের উপর এরকম ডিটেলস ভিডিও আছে, একেবারে তোমার ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ম্যাথমেটিক্সের ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, এবং ইংলিশ একাডেমিকও তোমাদের এখনও চালু করা হয়েছে, এডমিশন তো আছে আমাদের। সো তোমাদের ম্যাথমেটিক্সের যে ক্লাসগুলো নেই সেগুলো আমি নিই না, সেগুলো হচ্ছে হাবিবুনিকে নেই, বাট
ইংলিশ একাডেমিকের যত ক্লাস আছে সকল ক্লাস আমি নিতেছি, বায়োলজির সকল ক্লাস আমি নিচ্ছি, কেমিস্ট্রি সেকেন্ড পেপারের সকল ক্লাস আমি নিচ্ছি, ফার্স্ট পেপারে তো সব ক্লাস আমি নিতেছি। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।